ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর যে রিভিশন সিরিজ চলছে, আজকে তার 5th ক্লাস। আমরা আজকে পড়বো গ্র্যাভিটেশন। তো এই গ্র্যাভিটেশন কিন্তু তোদের সেমিস্টার 2 অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস বা ফার্স্ট চ্যাপ্টার বলতে পারিস। এখান থেকেও কিন্তু তোদের 5 মার্কস দেখবি এক্সামে অ্যালোটেড আছে। তাহলে এই 5 মার্কস কিন্তু ভেরি ইজি এবং মানে জানা কোশ্চেনই আসবে, মানে বিশাল কিছু কঠিন এরকম আসবে না। প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন তোরা আগেও পড়েছিস, সেটা কি ছিল বল? না, এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1m2/r²। মনে রাখবি এখানে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা দু রকম ফোর্স। একটাকে বলা হয় এটাকে সেন্ট্রাল ফোর্স। কেন না, এটা বডির সেন্টার অফ মাস দিয়ে সবসময় কাজ করে। এছাড়াও এটা শুধুমাত্র পয়েন্ট মাসের জন্যই অ্যাপ্লিকেবল নিউটনস ল। পরবর্তীকালে দেখা গেছে যে এটার অনেক মডিফিকেশন আছে, বাট আমাদের লেভেলে ছোট বডি হোক বড় বডি হোক, আমরা জি m1m2/r² এই ফর্মুলাটা দিয়েই কিন্তু চলবো। ঠিক আছে, আচ্ছা, ক্যাপিটাল জিটাকে কি বলা হয়? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। কেন একে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হচ্ছে? কারণ এটা কারোর ওপর ডিপেন্ড করে না। মিডিয়াম বল, টেম্পারেচার বল, প্রেসার বল কারোর ওপর কোনোভাবে নির্ভর করবে না। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট, ক্যাপিটাল জি এর ডাইমেনশন বার করা। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি পেলাম? এফ ইকুয়াল টু জি m1m2/r²। তাহলে জি মানে কত? fr²/m1m2। এফ মানে হচ্ছে ফোর্স, তাহলে কত বসবে বল? mlt⁻²। r², আর মানে লেন্থ, লেন্থের স্কোয়ার, আর এখানে নিচে m1 × m2 মাসের স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখ চলে আসলো m⁻⁻1 L³ t⁻²। তো ডাইমেনশনটা অনেক সময় লিখতে দেয়, আর অঙ্ক করার জন্য তো ভ্যালুটা তোকে মনে রাখতেই হবে। 6.67 × 10⁻11 এসআই সিস্টেমে, সিজিএসএ ভাবলে 10⁻8। এটা গেল ক্যাপিটাল জি। এরপর আমরা যেটা আসি সেটা হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ক্যাপিটাল জি আর স্মল জি কিন্তু অনেকের গোলায়। ক্যাপিটাল জি একটা ফিজিক্সের কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু চেঞ্জ হয় না। স্মল জি কিন্তু কনস্ট্যান্ট না। ধর কোনো প্ল্যানেটের আমি এই ওপরে আছি, একদম মাথার ওপর, তাহলে সেই প্ল্যানেটটা আমাকে তার কেন্দ্রের দিকে টানছে, হ্যাঁ কি না? তাহলে প্ল্যানেটটার মাস এম, এই বডিটার মাস স্মল এম, তাহলে কত ফোর্সে টানছে বল? না, জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল r², এটাই পৃথিবীর ওয়েট mg। পৃথিবী বা যে কোনো প্ল্যানেট যে ফোর্সে আমাকে তার সেন্টারের দিকে টানছে সেটাই তার ওয়েটের জন্য দায়ী। তাহলে স্মল জি এর ভ্যালু কত পেলাম? দেখ, জি ক্যাপিটাল এম বাই r²। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, স্মল জি এর ভ্যালু কিন্তু ওই প্ল্যানেটটার মাস আর প্ল্যানেটটার রেডিয়াসের ওপর ডিপেন্ড করবে, তোর মাসের ওপর যায় আসে না। এটা একটা এক্সপ্রেশন হতে পারে। আবার একটা এক্সপ্রেশন হতে পারে, দেখ, মাস মানে কি বসাতে পারি? ভলিউম ইনটু ডেনসিটি। প্ল্যানেটকে জেনারেলি কি ধরি আমরা? স্ফেরিক্যাল। তাহলে 4/3πr³ ঠিক আছে, এটা r² ছিল, তাহলে একটা আর কেটে গেল, তাহলে স্মল জি এর ভ্যালু পেলি 4g π ρ/3 × r। তাহলে স্মল জি এর এই একটা ভ্যালু হতে পারে। তো ডিপেন্ড করছে অঙ্কে রেশিও কি বলা আছে। যদি তোকে প্ল্যানেটের ডেনসিটি রেশিও বলে তাহলে এইটা অ্যাপ্লাই করবি। ভালো করে লক্ষ্য কর, ডেনসিটি দিয়ে বলা থাকলে জি এর ভ্যালু প্ল্যানেটের রেডিয়াসের সাথে সমানুপাতিক, প্রপোর্শনাল। কিন্তু আজকে যদি মাস দিয়ে বলা থাকে তখন আবার দেখ, স্মল জি এর ভ্যালু কিন্তু মানে প্ল্যানেটটার রেডিয়াসের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। তাই অঙ্ক দেখে তোকে স্মল জি এর কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে বেটার হবে সেটা দেখতে হবে। বোঝা গেল? নেক্সট দেখ, একটা অঙ্ক আছে, এই অঙ্ক অনেকবার এসছে। বলছে একটা মাসকে দুটো পার্টে ভাগ করলাম এবং নির্দিষ্ট দূরত্বে রাখলাম। কি রেশিওতে ভাগ করলে তাদের মধ্যে কি হবে? ফোর্সটা ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম যদিও তোরা 12 অঙ্কে পড়বি, বাট জেনে রাখ যে y ইজ এ ফাংশন অফ x, এরকম যদি হয় তাহলে ওয়াইটা যদি তোকে অঙ্কে বলা থাকে ম্যাক্সিমাম বা মিনিমাম, অঙ্কেই আমাদের ফিজিক্সে বলা থাকবে, তখন তোকে তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরোর সাথে সমান করতে হবে। ম্যাক্সিমা হলেও ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরোর সাথে সমান করবি, মিনিমাম হলেও ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরোর সাথেই সমান করবি, অত ভাববি না। ঠিক আছে, তাহলে দুটো মাস ভাঙ। ধর এই মাসটা ভাবলি স্মল এম, তাহলে এই মাসটা কত হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাদেরকে রেখেছি আর দূরত্বে। তাহলে এদের মধ্যে কতটা ফোর্স কাজ করছে বল? জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই r²।
বোঝা গেল? তাহলে পুরোটা যদি ভেঙে নিস তাহলে কত আসবে, জি ক্যাপিটাল এম স্মল এম মাইনাস স্মল এম স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ফোর্সটাকে তোকে ম্যাক্সিমাম বলেছে, তাহলে যেই জিনিসটাকে ম্যাক্সিমাম বলবে তার ডিফারেন্সিয়েশন কি করতে হবে বল, জিরো। তাহলে এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, স্মল এম, কেন ভ্যারিয়েবলটা কিন্তু এখানে স্মল এম। মানে ধর 10 কেজি নিয়েছিস তুই, 10 কেজিকে কিভাবে ভেঙে রাখতে পারিস, 2 8 1 9 3 7 এইভাবে ভেঙে ভেঙে রাখতে পারিস। তাহলে এখানে স্মল এম এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা জিরো হবে। তাহলে স্মল এম এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে জি বাই আর স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হলো বল, শুধু স্মল এম এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা হবে ক্যাপিটাল এম স্মল এম মাইনাস স্মল এম স্কোয়ার। তাহলে জি বাই আর স্কোয়ার ওদিকে গুণ করে দিলি, আর এই ডিফারেন্সিয়েশনটা করলে স্মল এম এর সাপেক্ষে ক্যাপিটাল এম বেরিয়ে যাবে, স্মল এম এর সাপেক্ষে স্মল এম এর ডিফারেন্সিয়েশন জিরো। আর এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, পাওয়ারটা নামবে, উপরে পাওয়ার 1 কমবে। তাহলে স্মল এম কত পেলাম, ক্যাপিটাল এম বাই 2 পেলাম। তার মানে কি রেশিওতে ভাগ করতে হবে বল, হাফ, মানে 1:1। পুরো 50% 50% ভাগ করতে হবে, বোঝা গেল? পুরো 50% 50% রেশিওতে ভাগ করতে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, নেক্সট অঙ্ক দেখ কি বলেছে, কিপিং মাস কনস্ট্যান্ট প্ল্যানেটের রেডিয়াস 20% ইনক্রিজ করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু মাস বলেছে কনস্ট্যান্ট, এটা খেয়াল রাখবি। তাহলে বলেছে অ্যাক্সিলারেশনের চেঞ্জ বার করতে, পার্সেন্টেজ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন। তাহলে মাসওয়ালা মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, জিএম বাই আর স্কোয়ার। তাহলে জি1 বাই জি2 ইকুয়াল টু আর2 বাই আর1 তার হোল স্কোয়ার। এখানে কিন্তু মাসটা কি আছে বল, কনস্ট্যান্টই আছে, মাসের কোনো চেঞ্জ নেই। তাহলে মাসের রেশিওটা আসবেই না। তাহলে নিজেরা তোরা বল, পরে রেডিয়াস কি হয়েছে, আগের রেডিয়াসের 20% বেশি। ছোটবেলাকার লাভ ক্ষতির মতো করবি, একটু সময় লাগবে কিন্তু ঠিক হবে। যদি ডিক্রিজ করতো তাহলে কি লিখতাম বল, মাইনাস। এইটা হচ্ছে একদম সিম্পল যোগ বিয়োগের মতো করবি। তাহলে আর2 জায়গায় এটা বসানো যায়। তাহলে আর2 জায়গায় তাহলে কত আসছে বল, এটা 120 বাই 100। তাহলে 120 বাই 100 কে 120 বাই 100 কে যদি তুই কাটাকুটি করিস, জিরো কেটে যাবে, 2 দিয়ে কাটলে দেখ 6 6 আর1 বাই 5। তাহলে এখানে যদি তুই বসিয়ে দিস সেটা 6 আর1 বাই 5 বাই আর1 তার হোল স্কোয়ার, তাহলে আর1 আর1 কেটে গেল, তাহলে 36 বাই 25। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুই জি2 কত পেয়ে গেলি বল, উল্টো 25 বাই 36 ইন্টু জি1। পার্সেন্টেজ চেঞ্জ জানতে চেয়েছে, মনে রাখ পার্সেন্টেজ চেঞ্জ মানে হচ্ছে কতটা পরিবর্তন হয়েছে বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100। তাহলে এখানে দেখ 35 বাই 36 যদি তুই বসাস তাহলে 25 বাই 36 জি1 মাইনাস জি1 বাই জি1, তাহলে ওপর নিচে জি1 কেটে গেল, হলো? তাহলে এখান থেকে করলে পড়ে থাকছে -9/36 ইন্টু 100। করলে যা আসবে আসবে, উইথ এ মাইনাস সাইন। এবার মাইনাস সাইন নিয়ে কিন্তু ঘাবড়াবি না, অত পার্সেন্টেজ মাইনাস সাইনটাই কি বোঝাচ্ছে, কি করবে বল, জি এর ভ্যালু কমবে, ডিক্রিজ করবে। লাস্ট লাইনে তাহলে লিখে দিবি জি ডিক্রিজেস বাই এত পার্সেন্ট, যে পার্সেন্টটা পেলি তুই। ক্লিয়ার? নেক্সট দেখ, স্মল জি 3টে বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? স্মল জি 3টে বিষয়ের উপর নির্ভর করে। এই প্রুফগুলো একটা যে কোনো দিতেই পারে, হাইটের সাথে, ডেপথের সাথে, আর পৃথিবীর মোশন বা প্ল্যানেটের আর্থের মোশনের ওপর, ডিউরিনাল মোশন। ডিউরিনাল মোশন মানে আহ্নিক গতি, নিজের চারপাশে যে ঘুরছে, এর জন্য 24 ঘন্টায় একদিন হচ্ছে। যাই হোক, একটা একটা করে আসছি আমরা প্রুফ। প্রথমে হচ্ছে হাইটের সাথে কিভাবে ডিপেন্ড করে, দেখ। তাহলে প্রথমে ধরলাম আমরা যে ওই বস্তুটা কি আছে না, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে আছে, তখন ভ্যালুটা হলো জি1। তাহলে জি1টা কত, জিএম বাই আর স্কোয়ার। এবার বডিটাকে একটু হাইটে নিয়ে গেছি, এইচ হাইটে নিয়ে গেছি, তাহলে কতটা, সেন্টার থেকে কতটা হাইটে নিয়েছি টোটাল বল, আর প্লাস এইচ। তোরা একটা জিনিস মনে রাখবি, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে যখনই অঙ্ক করবি কিন্তু এখানে সব সময় ডিস্টেন্সটা কোথা থেকে মেজার করতে হবে, ডিস্টেন্স ইজ মেজার্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্ল্যানেট। প্ল্যানেটের সেন্টার থেকে তোকে ভাবতে হবে, বোঝা গেল কি গেল না?
প্ল্যানেটের সেন্টার থেকে তোকে ভাবতে হবে, বারবার বলছি, কেন এখানে যেহেতু পৃথিবীর ওপরে তল ভাবলে হবে না, পৃথিবীর একদম কেন্দ্র থেকে টোটাল হাইট, এটা অঙ্কেও ভাবতি। যাই হোক, অঙ্ক করাবো যখন দেখবি। তাহলে এখন হাইট কত আছে বল, এখন ডিস্টেন্সটা কত হয়ে গেছে, আর এর জায়গায় কত বসবে, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে দুটোকে যদি ভাগ করে দিই G2 বাই G1, তাহলে দেখ আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে G2 ইকুয়াল টু কত পেলাম, G1 ইন্টু এদিকে আর স্কোয়ার দিয়ে ওপর নিচে ভাগ করে দিলাম, তাহলে 1 প্লাস আর স্কোয়ার দিয়ে ওপরে ভাগ করলাম, কেটে গেল, নিচেও আর স্কোয়ার দিয়ে ভাগ করলে ভেতরে আর হয়ে ঢুকবে, স্কোয়ার আছে তো, তাহলে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কত দাঁড়ালো, G2 ইকুয়াল টু G1 ইন্টু 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, বা G1 ইন্টু 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। এইটাই ফর্মুলা হিসাবে মনে রাখ তোরা। যখনই তোকে এইচ এর ভ্যালু কিলোমিটারে বলা থাকবে, তখন এইটাই অ্যাপ্লাই করবি। পৃথিবীর রেডিয়াস কত ধরবি, 6400 কিলোমিটার, আর মিটারে ভাবলে 6400 ইন্টু 10 কিউব মিটার। মানে ধর তোকে বলেছে 3 কিলোমিটার ওপরে জি এর ভ্যালু কত হবে, তখন এই বড় ফর্মুলাটাই ভাববি। কিন্তু 3 কিলোমিটার না বলে যদি 3 মিটার বলতো, তখন কি হবে, বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে দেখানো যায়। তোদের এখন আর সেটা বোঝাচ্ছি না, ক্লাসে বুঝিয়েছিলাম, দেখবি। জাস্ট মনে রাখ 1 মাইনাস 2h বাই আর। তাহলে এটা কখন অ্যাপ্লাই করব, যখন এইচ এর ভ্যালুটা খুবই কম আর এর তুলনায়। আর উপরেরটা কখন অঙ্কে অ্যাপ্লাই করব, যখন এইচ এর ভ্যালুটা আর এর কাছাকাছি বা প্রায় কাছাকাছি, মানে ওই 6400 কিলোমিটার হতে হবে এরকম না, মানে সরি, একেবারে নেগলিজেবল নয়, বুঝতে পেরেছিস তো, নেগলিজেবল নয় এরকম, তখন এটা করতে পারবি। ঠিক আছে, ওকে। এবার দেখ কি বলেছে, যে পৃথিবীর ডিউরিনাল মোশন স্মল জি এর ভ্যালুতে কি এফেক্ট ফেলছে বা কিভাবে এটা আমার চেঞ্জ হচ্ছে। তাহলে এই ধরলাম আমাদের আর্থ, যে নিজের চারপাশের অ্যাক্সিসে, নিজের অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে ওমেগা স্পিড নিয়ে। প্রথমে তোকে বুঝতে হবে এই ওমেগার ভ্যালু কত। এই ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই বাই 24 ইন্টু 60 ইন্টু 60। কেন, একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়, পুরো একবার ঘুরে আসলে মানে কত রেডিয়ান গেল, 2 পাই 24 ইন্টু 60 ইন্টু 60। এবার এটা হলো নিরক্ষীয় অঞ্চল। আমরা যে নিরক্ষীয় অঞ্চলে সবসময় আছি এরকম তো না, আমরা ধর এখানে আছি, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে একটা অ্যাঙ্গেলে আছি, পৃথিবীর রেডিয়াস আর কত অ্যাঙ্গেলে আছি, ল্যামডা। এই ল্যামডাটাকেই বলা হচ্ছে ল্যাটিচিউড বা অক্ষাংশ। কি কি ফোর্স এখানে কাজ করছে একটু ভালো করে দেখা যাক। এ টানছে পৃথিবীর কেন্দ্র নিজের দিকে, কিন্তু ভালো করে বোঝ, ধর তোর তুই একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছিস, সেই প্ল্যাটফর্মটা গোল গোল ঘুরছে, ওই যেমন সার্কাসে হয় বা মেলাতে হয়। তাহলে তোর প্রতি মুহূর্তে কি মনে হবে বল, বাইরে ছিটকে বেরিয়ে যাচ্ছে, এটাকে কি বলা হতো মনে আছে কারোর, সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা এক রকমের কি ফোর্স, অলিক বল বা সিউডো ফোর্স। এটা কেন তৈরি হচ্ছে, কেন, তুই যের উপর দাঁড়িয়ে আছিস, যে প্ল্যাটফর্মটা, তোর যে গ্রাউন্ডটা সেটা স্থির নয়, সে গ্রাউন্ডটা যেহেতু অ্যাক্সিলারেশন বা রিভলভিং, তাই এটা কি হয়ে গেল বল, নন ইনার্শিয়াল ফ্রেম। মনে পড়ছে সবার? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এও কিন্তু একটা সার্কেল ঘুরে আসছে, কিন্তু সেই সার্কেলের রেডিয়াস কিন্তু স্মল আর, সেই সার্কেলের রেডিয়াস কিন্তু ক্যাপিটাল আর নয়। তাহলে এ যখনই হলো, এ একটা এদিকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, এম ওমেগা স্কোয়ার স্মল আর, এম হলো ওর মাস, মানে বডিটার মাস, আমার মাস। আচ্ছা, আমাকে পৃথিবী টানছে আমার ওয়েট দিয়ে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর কে যদি আমি ভাঙি, তাহলে কি কি পাবো বল, এদিকে পাবো, এটা ল্যামডা হলে এটাও ল্যামডা, অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল। তাহলে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, এদিকে কত পাবো, এম ওমেগা স্কোয়ার আর সাইন ল্যামডা। তাহলে দেখ, পৃথিবী শুধু এমজি তে টানা উচিত ছিল, কিন্তু এমজির উল্টো দিকে একটা চলে আসছে। তাহলে নেট এফেক্টিভ ওয়েটটা কত দাঁড়াচ্ছে বল, এমনি হলে কি হতো, শুধু এমজি, কিন্তু পৃথিবীর মোশনের জন্য একটা এক্সট্রা টার্ম আসলো, এ ওমেগা স্কোয়ার স্মল আর কস ল্যামডা। খেয়াল রাখবি, স্মল আর আছে কিন্তু ওখানে একটা, ক্লিয়ার? ছবিটাই যদি আবার করি, তাহলে এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর,
এই কোণটা যদি ল্যামডা হয় তাহলে এই কোণটাও ল্যামডা হবে, একান্তর কোণ। তাহলে এইখানে যে ত্রিভুজটা লক্ষ্য করতে পারছিস, এই যে এইখানে যে ত্রিভুজটা লক্ষ্য করতে পারছিস, সেখান থেকে স্মল আর বাই ক্যাপিটাল আর, ভূমি বাই অতিভুজ কি দিচ্ছে বল, কস ল্যামডা। তাহলে স্মল আর মানে কত, ক্যাপিটাল আর কস ল্যামডা। স্মল আর মানে কত, ক্যাপিটাল আর কস ল্যামডা। তাহলে এখানে স্মল আর এর জায়গায় আবার ওটা বসিয়ে দিলাম, তাই কিন্তু ক্যাপিটাল আর কস স্কয়ার ল্যামডা চলে এসছে। পরের লাইনে অনেকেরই অসুবিধা হবে, কস থেকে কস স্কয়ার আসলো কি করে, এইভাবে। তাহলে বস্তুর ওয়েট তো চেঞ্জ হয় না, জি চেঞ্জ হতে পারে। তাহলে এম কেটে দিলি, তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর ক্যাপিটাল আর কস স্কয়ার ল্যামডা। তাহলে আজকে এখান থেকে দুটো জিনিস আছে, যদি পোলে ভাবিস, পোল মানে কত ডিগ্রি বল, 90 ডিগ্রি। তাহলে ল্যামডার ভ্যালু কত, 90 ডিগ্রি, কস 90 0 হবে। তাহলে পোলে দেখ পৃথিবীর ডিউরিনাল মোশনের কোনো এফেক্ট নেই, নো এফেক্ট অফ ডিউরিনাল মোশন হলো। আর যদি ইকুয়েটারে ভাবিস, মানে নিরক্ষীয় অঞ্চলে, ল্যামডাটা 0 ডিগ্রি, জি এর ভ্যালুটা সেখানে সব থেকে কম হবে, মিনিমাম হয়। আর এখানে সব থেকে পোলে কি হয়, বেশি হয়। একটা স্কুলে এক বছর এসেছিল যে দেখাও যে পৃথিবীর পোল থেকে সেন্টারের দিকে যদি যায়, জি এর ভ্যালু কি হবে, বা মানে কমবে। সেটাই কিন্তু এইভাবেই দেখাবি প্রুফটাতে, যে পোলে জি এর ভ্যালু বেশি আর ইকুয়েটারে কি পেয়েছিস বল, জি এর ভ্যালু কম। তার মানে কি, আমি যখন সাইড থেকে মাঝখানের দিকে আসছি, জি এর ভ্যালু কি হচ্ছে বল, কমছে। এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে আরো কি, যে পৃথিবী এখন ওমেগা চেঞ্জ হলো, যে আর্থ এখন 20 ঘন্টায় রোটেট করছে। তাহলে 20 ঘন্টায় রোটেট করছে মানে কি, ওমেগা চেঞ্জ হচ্ছে। তাহলে ওমেগা চেঞ্জ হলে জি এর ভ্যালু চেঞ্জ হবে, কেন জি এর ভ্যালু ওমেগার উপর ডিপেন্ডেন্ট আছে, এক্সেপ্ট, এইটা খুব আছে, এক্সেপ্ট পোল। পোল ছাড়া বাকি সব জায়গায় চেঞ্জ হবে। কেন পোল ছাড়া বাকি সব জায়গায় চেঞ্জ হবে, পোলে দেখ জি এর ভ্যালু ওমেগার উপর নির্ভর করেই না, তাই না? পোলে দেখ জি এর ভ্যালু ওমেগার উপর নির্ভর করেই না, তাই ওর কিছু যাই আসে না যে ওমেগা বাড়লো না কমলো। ওমেগা বাড়লো কমলে পোল ছাড়া পৃথিবীর বাকি সব জায়গাতেই কিন্তু পরিবর্তনটা হবে। ক্লিয়ার সবার? ওকে, এরপর বলেছে দেখ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি পৃথিবীর রেডিয়াসের উপর কিভাবে নির্ভর করে। একটু আগেই করলাম, আরেকবার করে দিচ্ছি। এটা মাস মানেই কি ছিল, ভলিউম ইনটু ডেনসিটি। ভলিউম মানে 4/3 পাই আর কিউব ইনটু রো। তাহলে এখান থেকে কেটে গেলে পড়ে থাকলো 4g পাই বাই 3 রো আর, এটা হলো স্মল জি এর ভ্যালু। ক্লিয়ার? এবার ওটাই দেখ পরে আসছে যে এর ডেপথের সাথে কিভাবে চেঞ্জ করছে, খুব ভালো করে বোঝ। যখন আমার এই যে এর ওপরে আছে, তখন ভ্যালুটা হলো জি1। তাহলে জি1 কত, 4g পাই রো বাই 3 ইন্টু আর। কি বলবি কেন দাদা এইটা ইউজ করছো, সেটার কারণটা একটু আসছি আমি। কেন আমরা জিএম বাই আর স্কয়ার ইউজ করছি না, ধর এবার এটাকে এখানে নামিয়ে এনেছি, কতটা ডেপথ নামিয়ে এনেছি, ডি। তাহলে এখন পৃথিবীর সেন্টার থেকে কত দূরে আছে, আর মাইনাস ডি। এই যে এবার এটা ভালো করে বোঝার চেষ্টা কর, যে আমি এই ফর্মুলাটাই কেন ইউজ করছি, দেখ ভালো করে। এখন এই বডিটার ওপর শুধুমাত্র এরাই ফোর্স দেবে, এটা কি বুঝতে পারলে? আচ্ছা এটা কতটা বললাম, আর মাইনাস ডি। বাকি জায়গাটা কিন্তু কোনো ফোর্স দেবে না, এটাই ছিল গসেস ল। 12 আছে যদিও, বাট কি ছিল, কোন বডির নিচে যতটা মাস, মানে ওই বডি যতটা মাসকে কুক্ষিগত করতে পারছে, যতটা ওর নিজের আন্ডারে ইনসাইডে এনক্লোজড ভালো করে বললে, তারা এফেক্ট ফেলবে। তাহলে এখানে কি হচ্ছে, শুধু এইটুকুনি মাস, এনক্লোজ মাসটাই এফেক্টিভ, যেটুকুনি জায়গা হলুদ কালি দিয়ে আমি মার্ক করেছি। তাহলে দেখ মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তাই যেহেতু মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জি বাই জিএম বাই আর স্কয়ার এই ফর্মুলাটা এখানে কাজে দেবে না। কেন, মাস যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে বলে। তার জায়গায় এটা করতে পারিস, কেন, প্ল্যানেটের ডেনসিটি কি হয় বল, কনস্ট্যান্ট। তাহলে এই জায়গায় যখন এসছে, ধরলি জি এর ভ্যালু হয়েছে জি2, তাহলে জি2 কত হবে বল,
4g পাই রো বাই 3 এখন কত দূরে আছে, r মাইনাস ডি দূরে আছে। তাহলে g2 বাই g1 করলে কত পেলাম, r মাইনাস ডি বাই r। তাহলে g2 ইকুয়াল টু কত পেলাম, g1 ইন্টু 1 মাইনাস ডি বাই r। তাহলে আমরা দেখলাম দেখ হাইটের সাথেও জি এর ভ্যালু কি হচ্ছে, কমছে, ডেপথের সাথেও জি এর ভ্যালু কি হচ্ছে বল, কমছেই। বুঝতে পারলি? ওকে, নেক্সট দেখ কি আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে এবং সেটা কিভাবে নির্ভর করছে কার উপর, বা এর ইউনিট ফিউনিট গুলো ডিপেন্ড করছে কিভাবে। দেখ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই আসবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি থেকে অঙ্ক আসবে, আর এরপর দেখবি পোটেনশিয়াল বলে একটা জিনিস পড়াবো, সেখান থেকে থিওরি আসবে। যাই হোক, ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে সেটা আগে বলি। তার আগে আগে তোকে বুঝতে হবে ফিল্ড কাকে বলে। ফিল্ড মানে হচ্ছে কোনো একটা মাস আছে, তার চারপাশে যতটা অঞ্চল জুড়ে ও ফোর্স দিতে পারে। এবার থিওরিটিক্যালি তো ও ইনফিনিটি অফ দি ফোর্স দিতে পারে, কিন্তু ইনফিনিটি অফ দি ফোর্স দিতে পারলেও সেটা দেখ অতটা ইউজফুল না। ইউজফুল না মানে তুই ভাব পৃথিবীর চারপাশে পৃথিবীর ফিল্ড আছে, গ্র্যাভিটেশন, সব উল্কাপিণ্ড কি পৃথিবীতে এসে পড়ছে, ভালো করে ভাবতো। যারা কিনা এই যে এটা ধর পৃথিবী, তার চারপাশে এতটা রিজিয়ান অবধি ও শক্তিশালী। শক্তিশালী মানে কি, যে এর মধ্যে যদি অন্য কেউ ঢুকে পড়ে ও ওকে টেনে নেবে, কিন্তু এর বাইরে দিয়ে যদি কেউ যায় তার উপর কিন্তু পৃথিবীর ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সটা অতটাও শক্তিশালী না যে ওকে টেনে নেওয়ার জন্য। তাহলে ফিল্ড মানে কি, থিওরিটিক্যালি ফিল্ড অসীম অবধি পরিস্থিত, যেমন ধর আজকে এই পেনটার উপর চাঁদের গ্র্যাভিটেশন আছে, এটা আমরা ভাবতেই পারি ভাবলে, কিন্তু তা হয় না, অ্যাকচুয়ালি তা হয় না। অ্যাকচুয়ালি কি, যতটা অঞ্চল পর্যন্ত ওর এফেক্টটা ভালো বেশি করে বোঝা যাচ্ছে। তুই ভাব ম্যাগনেট নিয়ে ভাব, দুটো ম্যাগনেটকে অনেক দূরে দূরে রেখেছিস, বোঝা যায় না, কিন্তু খুব কাছাকাছি আনলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণটা বুঝতে পারছিস, তাহলে ওই ফিল্ডটা ওইটুকুনি। এরকম না দূরে রাখলে ফোর্স নেই, ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সটা এতটাই কম যে আমরা বুঝতে পারছি না। সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফিল্ড, কোনো একটা প্ল্যানেট, কোনো একটা বডির চারপাশে যতটা অঞ্চল জুড়ে ও ডন মানে ও হচ্ছে মেন গুন্ডা, ওর প্রভাবটা বোঝা যাবে, সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি। বোঝা গেল? আর সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা বিন্দুতে, এই যে ভেতরে কোনো একটা বিন্দুতে সেই ফিল্ডটা কতটা স্ট্রং, সেই ফিল্ডটা মানে কতটা ভ্যালু, কতটা মান, মানে কতটা স্ট্রং, অবভিয়াসলি দেখ যত কাছে হবে স্ট্রংনেস বেশি হবে, যত দূরে হবে স্ট্রংনেস বা ইন্টেন্সিটি কি হবে বল, কম হবে। তাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তো তার ফর্মুলা একটা আছে, জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, যেখানে স্মল আরটা হলো দূরত্ব। বোঝা গেল? তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বার করব কি করে, ধরে নে এখানে একটা এম মাস আছে, তোকে বলেছে এক্স দূরে এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত। মনে মনে তুই এক মাস ধরবি, এক, এটা তোর অঙ্ক করার জন্য, ঠিক আছে? তাহলে বল এ কে কত ফোর্সে টানবে, তাহলে জি এম ইন্টু 1/x স্কয়ার, সেটাই হলো ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে বইয়ের ডেফিনেশন কি, কোন বিন্দুতে একক ভর রাখা হলে সেটাকে কোনো বস্তু যে ফোর্সে নিজের দিকে টানে বা যে বল প্রয়োগ করে তাকে ওই পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বলে। বোঝা গেল? তাহলে বেসিক্যালি যেটা ফোর্স ছিল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এখানে শুধু এম টুটা হবে না, এম টুটা ওয়ান ধরে নে, জি এম ওয়ান বাই আর স্কোয়ার, এম টুটা নিজে মনে মনে এক বসাবি। আর সবসময় মনে রাখবি গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু অ্যাট্রাকটিভ নেচারের ফোর্স, ও কিন্তু অলওয়েজ অ্যাট্রাক্ট করবে নিজের দিকে। তাহলে একটা অঙ্ক করা যাক, কি বলেছে দেখ, একটা ইকুইল্যাটারাল সমবাহু ত্রিভুজে তিনটে কর্নারে তিনটে মাস আছে, এখানে একটা মাস আছে এম, এখানে একটা মাস আছে এম, আর এইখানে একটা মাস আছে এম, প্রতিটা বাহু এ করে। তাহলে বলেছে সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, একদম এই যে সেন্টারে। তাহলে তুই মনে মনে আগে গ্র্যাভিটেশনাল ফিল্ড ভাব, মানে এই পয়েন্টে দেখ, আগে এই ডিসটেন্স গুলো লাগবে তোর, ঠিক আছে? এটাকে এ ভাব, এটাকে বি ভাব, এটাকে সি ভাব। তাহলে ও থেকে এ, ও থেকে বি, ও
ও থেকে সি, এই দূরত্বগুলো কি হবে দেখ কি করে পাবো, একবারই বুঝিয়ে দিচ্ছি, এগুলো অঙ্কে জানা উচিত কিন্তু। এই যে দেখ, এই বাহুটা কত হবে a/2, এই বাহুটা কত হবে a, তাহলে এই ত্রিভুজ একটা দেখা যাচ্ছে তো, এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এটা কত হবে √a² - a²/4, তাহলে এই পুরো ভ্যালুটা কত হবে না √3a/2 পুরোটা। আর এর যে ভর কেন্দ্র বা এই যে মিডিয়াম কি করে 2:1 অনুপাতে ভাঙে। কি অনুপাতে ভাঙে বল, এই সেন্টারটা এই মধ্যমাটাকে, এটাকে তো মেরিডিয়ান বলে বা মধ্যমা বলে, কি অনুপাতে ভাগে 2:1, তাহলে এই ভাগটা কত 2/3, তাহলে √3a/2 2/3, তার মানে কত আসছে বল a/√3, তাহলে এই ডিসটেন্সটা কত a/√3, তাহলে এই ডিসটেন্স গুলো কত করে ধরবি a/√3 করে ধরবি। এবার নিজেরা বল এ কত জোরে টানছে, কোন দিকে টানবে এদিকে, এটা লিখলাম EA, এ কোন দিকে টানছে এদিকে, এটা লিখলাম EB, এ কোন দিকে টানছে এদিকে, লিখলাম EC, তাহলে বল ই এর ভ্যালুও যা হবে EB এর ভ্যালুও তাই হবে, EC এর ভ্যালুও তাই হবে, কত না G/r², r² মানে কত a/√3 তার স্কয়ার, মানে কত হলো √3 স্কয়ার করলে কি হবে √3টা উঠে যাবে, তাহলে কত আসলো 3gm/a², এরকম। তাহলে আবার আলাদা করে দেখাচ্ছি, দেখ ও বিন্দুতে তাহলে তিনটে ভেক্টর, এদিকে EA, এদিকে EC আর এদিকে EB, এই তিনটে ভেক্টর কাজ করছে। ভালো করে দেখ, এই তিনটে ভেক্টরের মধ্যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, অবশ্যই 120 ডিগ্রি, এরা সবাই 120 ডিগ্রিতে আছে তো। তাহলে EB আর EC কে যদি করতাম তাহলে যে রেজাল্টেন্টটা পেতাম সেটা লিখলাম E1, তাহলে E1 কার কার রেজাল্টেন্ট EB আর EC রেজাল্টেন্ট, তাহলে E1 কার কার রেজাল্টেন্ট EB রেজাল্টেন্ট অফ EB and EC, তাহলে ভেক্টরিক্যালি প্যারালেলোগ্রাম ল অনুযায়ী কি পাওয়া উচিত, কি ছিল p² + q² + 2pq, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল cos 120, cos 120 ভ্যালু -½ হয় আর EB EC সমান, cos 120 ভ্যালু -½ হয় আর EB আর EC সমান, তাহলে EC এর জায়গাগুলোতে EB বসিয়ে দিলি, তাহলে কত পড়ে থাকলো দেখ EB পড়ে থাকলো। তাহলে এই দুটোকে সলভ করলে কি পাচ্ছি বল, এখন EA এদিকে আর E1টা এদিকে, যেটা কিনা EB এর সাথে সমান, যেটা কিনা আবার E এর সাথে সমান, কেন এখানে তো সব কটার ভ্যালুই সমান, কারণ তোরা সবাই একই দূরে আছে আর একই মাস ভেবেছিস। তাহলে নেট কেটে কুটে এবার এই দুজন যদি সমান হয়, একে অপরের অপোজিটে আছে, তাহলে একে অপরকে নালিফাই করে দেবে, তাহলে কেটে লাস্ট অব্দি তুই উত্তর কত পাবি বল 0। তাহলে বোঝা গেল কিভাবে করা হলো। পুরো ভেক্টর যোগ, ভেক্টর সম্বন্ধে কিন্তু ভালো আইডিয়া রাখতে হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। আবার বলছি, যে পয়েন্টে ফিল্ড ইন্টেন্সিটি বার করতে দিয়েছে মনে মনে ওখানে 1 ধরবি, এবার যে মাসগুলো বলা আছে তার জন্য অ্যাট্রাকশন ধরবি, ধরে সেইগুলোর ভেক্টর যোগ করতে হবে। বারবার বলছি কি যোগ, ভেক্টর যোগ। কি বার করতে দিয়েছে, ফিল্ড ইন্টেন্সিটি, একটু পরেই করাবো পোটেনশিয়াল, তখন দেখবি আবার ভেক্টর যোগ না, তখন নর্মাল সুবিধা হবে। তাহলে একটু এটা দেখ কঠিন লাগলো, তাই এরকম টাইপের আর একটা অঙ্ক আমি করাচ্ছি। কি বলেছে না, একটা স্কোয়ারের 4টে কর্নারে 4টে মাস আছে, তাহলে m 2m 4m 6m a b c d, বলছে সেন্টারে ইয়ে বার করো, ফিল্ড ইন্টেন্সিটি বার করো। তাহলে সেন্টার ধরে নিলি, সেন্টারটা হলো ও, হলো মনে মনে এখানে কত ধরে নিলি বল 1 কেজি ধরে নিলি। তাহলে এ কোন দিকে, আচ্ছা আগে এই ডিসটেন্স গুলো আশা করি সবাই জানিস, ডিসটেন্স গুলো কি কর্নেরও হাফ ডায়াগোনালের হাফ, তো ডায়াগোনাল করলে কত পাবি √2a, তার হাফ করলে কত হবে বল a/√2। এবার বল এ থেকে থাকা বিন্দুটা কোন দিকে টানছে এদিকে, তাহলে এটা EA, এটা EB, এটা EC আর এটা হলো ED। ডিরেকশন গুলো দেখে নিলি, অ্যাট্রাক্টিভ সময় সবসময় বডির দিক থেকে, মানে যে বিন্দুতে বার করতে দিয়েছে সেই বিন্দু থেকে ওই বডিটার দিকে, বডিটা কোন দিকে টানছে অলওয়েজ মনে রাখবি অ্যাট্রাক্টিভ। তাহলে বল
ইএ ইবি এগুলোর কিন্তু এখন আর ভ্যালুগুলো সমান হবে না। কেন? না এই মাসগুলোর ভ্যালু আলাদা আছে। তাহলে কত হবে? জিএম বাই এ বাই রুট টু তার হোল স্কোয়ার। তাহলে কত হলো? 2gm বাই এ স্কোয়ার। একই রকম ভাবে ইবি কত হবে? জিএম বাই এ বাই রুট টু তার হোল স্কোয়ার। না জিএম হবে না, সরি G2m হবে। তাহলে কত হলো? 4gm বাই এ স্কোয়ার। ইসি কত হবে? জিএম ইন্টু 4m বাই এ বাই রুট টু তার হোল স্কোয়ার। তাহলে 2 হয়ে উঠে গেলে 8gm বাই এ স্কোয়ার। আর ইডি কত হবে? জি ইন্টু 6m বাই এ বাই রুট টু তার হোল স্কোয়ার। তাহলে 12gm বাই এ স্কোয়ার। তাহলে এবার যদি তুই এই বিন্দুটায় দেখিস ভালো করে দেখ, ইএ আর ইসি একে অপরের অপোজিটে আছে। তাহলে ইএ কে ভাবলি আর ইসি কে ভাবলি, তাহলে তারা একে অপরের অপোজিটে আছে, মানে কে বড় কে ছোট? দেখ ইএটা ছোট 2gm আছে, ইসিটা বড় 8gm আছে। তাহলে আলাদা করে যদি ভাবি ইসিটা বড়, ইএ আর ইসির মধ্যে ভাবলে কে বড়? ইসিটা বড়। তাহলে এই দিকে পাবো রেজাল্টেন্টটা, সেটা কত? ইসি মাইনাস ইএ, যাকে E1 বলে লিখছি। ক্লিয়ার? ইসি মাইনাস ইএ যাকে E1 বলে লিখলাম, এবং তার ভ্যালু কত? 8gm থেকে 2gm বাদ দিলে কত পড়ে থাকবে বল? 6gm। কত পড়ে থাকলো? 6gm বাই এ স্কোয়ার। হলো। ইবি আর ইডি একই রকম ভাবে দেখ একে অপরের অপোজিট। তাহলে ইবি আর ইডির মধ্যে দেখ কে বড়? ইডি বড়। 12, 12 থেকে 4 বাদ দিলে কত? 8। এবং রেজাল্টেন্টটা কোন দিকে পড়ে থাকবে? ইডির দিকে। তাহলে এদিকে পেলাম আমরা ইডি মাইনাস ইবি, একে আমরা E2 বলে লিখলাম, যার ভ্যালু হচ্ছে কত? 8gm বাই এ স্কোয়ার। তাহলে এখন দেখ কি পেলাম? এই দুটো পেলাম, একটা E1 পেলাম, একটা ইডি। আবার বলছি ইএইসি কে সলভ করে E1 আসলো, ইবিইডি কে সলভ করে E2 আসলো। এবং এরা এবার এদের মধ্যে কত ডিগ্রিতে আছে বল? 90 ডিগ্রি। কেন? কর্ণগুলো কত ডিগ্রিতে ছেদ করে? 90 ডিগ্রিতে ছেদ করে। তাহলে রেজাল্টেন্ট কত হলো বল? রুট আন্ডার ওই E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। আগে নর্মাল সলভ করে দিলি। কেন নর্মাল সলভ করতে পারলাম? ভেক্টর গুলো একে অপরের অপোজিট দিকে আছে বলে নর্মাল বিয়োগ। একই, এগুলো তো ভেক্টর 11 সেমিস্টার মানে পড়েছিস, ভেক্টর যোগ সবসময় হবে। যদি একই দিকে থাকে তাহলে নর্মাল স্কেলার ভেক্টর যোগটাই নর্মাল স্কেলারের মতো হয়ে যায়, বিপরীত দিকে থাকলে সেটাই কি হয়? নর্মাল বিয়োগের মতো হয়। তাহলে এই দুটোকে স্কোয়ার করে যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 10gm বাই এ স্কোয়ার। এইটা হলো রেজাল্টেন্টের ফর্মুলা। 6 স্কোয়ার আর 8 স্কোয়ার পাবি। তাহলে কিভাবে ফিল ইন্টেন্সিটি বার করতে হবে বোঝা যাচ্ছে। বারবার বলছি ফিল ইন্টেন্সিটি মানে জিএম মাস বাই দূরত্ব। ডিরেকশন দিবি, ডিরেকশন দিয়ে ভেক্টর যোগ করতে হবে। মাথায় রাখ বারবার, নরমাল যোগ নয়। কি যোগ? ভেক্টর যোগ। ভেক্টর যোগ এরা মুখস্থ রাখ, ভেক্টর যোগ। এবার দেখ আমরা আসছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এর ডেফিনেশনটা আসবেই আসবে, আর এই প্রুফটাও আসবে। কাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলছে আর পোটেনশিয়াল এনার্জি বলছে? বলা হচ্ছে অসীম থেকে একক ভরের মাসকে নিয়ে আসতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, মানে ধর এই একটা বডি আছে, যে বডিটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, তার চারপাশে একটা রিজিয়ন আছে, এতটা অবধি ওর ফিল্ডটা স্ট্রং। তো বলছে এইখান ধর তুই এই বিন্দুতে কোনো একটা মাসকে নিয়ে আসতে চাইছিস অসীম থেকে, তাহলে অসীম থেকে স্মল এম বডিকে এখানে নিয়ে আসতে গেলে যতটা কাজ করতে হবে তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর এই স্মল এমটা যদি এক ভর ভাবিস, মানে ডেফিনেশনটা যদি এইভাবে চেঞ্জ করে দিস, অসীম থেকে একক ভরকে নিয়ে আসতে যতটা কাজ করতে হবে সেটা হলো পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল সেম, মানে পোটেনশিয়াল এনার্জি দেখবি প্রুফ করব আসবে -G/mm/r, আর পোটেনশিয়াল আসবে -Gm/r। তার মানে যেরকম ফোর্স আর ফিল্ডের মধ্যে সম্পর্ক, গ্র্যাভিটেশনাল ফোর্স কত ছিল বল? Gmm/r²। আর ফিল্ড কত পেলি বল? Gm/r²। ততটাই সম্পর্ক এদের মধ্যে। দেখ মানে ওখানে যদি তুই সেকেন্ড বডিটাকে 1 কেজি ধরে নিস, পোটেনশিয়াল এনার্জিটা পোটেনশিয়ালে কনভার্ট হয়ে যাবে।
আর সবসময় মনে রাখবি পোটেনশিয়াল এনার্জি কিন্তু নেগেটিভ হয়। এই পোটেনশিয়াল এনার্জি যেহেতু নেগেটিভ হয়, এর একটা তাৎপর্য আছে, লিখতে দেয় অনেক সময় পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ কথাটার মানেটা কি বা নেগেটিভ হওয়ার সুবিধাটা কি। যে নেগেটিভ হওয়ার সুবিধাটা হচ্ছে যে অসীমে যখন বডিটা আছে, বডিটার কোনো এনার্জি নেই, এই যে এগিয়ে আসছে এটাও নিজেই এগিয়ে আসছে, গ্র্যাভিটেশন অ্যাট্রাকশন, তোকে জোর করে এগিয়ে আনতে হবে না। তোকে যদি জোর করে নিয়ে আনতে হতো তাহলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম হতো, তখন পোটেনশিয়াল এনার্জি জমতো। যেমন একটা স্প্রিং কে টেনে বড় করছিস, ওয়ার্ক ডান অন দা সিস্টেম, পোটেনশিয়াল এনার্জি জমছে, তাই প্লাস। কিন্তু এখানে তোকে নিজে এগিয়ে আসছে, তাহলে এখানে কি লিখতে পারিস যে এখানে কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম হচ্ছে, মানে বডি নিজে এনার্জি খরচা করে এগিয়ে আসছে। এবার বডিটা যখন অসীমে ছিল তার এনার্জি তো শূন্য ছিল, শূন্যর পর যদি এনার্জি খরচা করে তাহলে সেটা ঋণাত্মক হয়ে যাবে, নেগেটিভ পৌঁছে যাবে। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু ওটা বোঝাচ্ছে। তাই ডেফিনেশনটা দেখে নিবি যেটা বললাম, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখ, অসীম থেকে যে কোনো বডিকে আনতে যতটা ওয়ার্ক ডান সেটা পোটেনশিয়াল এনার্জি, অসীম থেকে একক ভরকে আনতে যতটা ওয়ার্ক ডান সেটা হলো পোটেনশিয়াল। তার মানে যে কোনো ভরের জন্য পোটেনশিয়াল এনার্জি, একক ভরের জন্য পোটেনশিয়াল। এবার এর এক্সপ্রেশন তাহলে দেখ, ফোর্সের ফর্মুলা কত হয়, জিএমএম বাই আর স্কোয়ার। ওয়ার্ক ডান মানে কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে আজকে আমি যদি এখানে বসাই তাহলে জিএমএম বাই আর স্কোয়ার ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে টোটাল ওয়ার্ক ডান কি করে পাবো, জিএমএম কে বাইরে বার করে দিলাম, ডিআর বাই আর স্কোয়ার, ইনফিনিটি থেকে নিয়ে আসছি যে কোনো একটা আর বিন্দুতে, 1/r² এর ইন্টিগ্রেশন করলে পাবি তুই, ডিআর বাই আর স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে পাবি -1/r, করলে কত পাবি, -1/r। তাহলে ওখানে বসালি, তাহলে ওয়ার্ক ডানটা কত পেলাম, জিএমএম -1/r, আপার লিমিট আর লোয়ার লিমিট ইনফিনিটি। কি করে আসলো যারা বুঝতে চাস, r² কে উপরে তুলে দিলি, r⁻², ইন্টিগ্রেশনের নিয়ম কি ছিল, n+1 বাই n+1, তাহলে -r⁻²। বোঝা গেল? তাহলে এখানে কি করব না, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 1/∞ কি দেবে, 0। তাহলে ওয়ার্ক ডান কত আসলো, -GMM/r। যতটা ওয়ার্ক ডান করলি সেটাই কি হিসেবে জমা হবে, পোটেনশিয়াল এনার্জি, সেটাই কি হিসেবে জমা হবে, পোটেনশিয়াল এনার্জি হলো। তাই দেখ, পোটেনশিয়াল এনার্জি কি পেলাম বল, নেগেটিভ পেলাম। আর মাসটা যদি না ভাবতিস, একক ভরকে ভাবতিস, তাহলেই কি হয়ে যেত সেটা বল, পোটেনশিয়াল, পোটেনশিয়ালকে ভি দিয়ে ডিনোট করে, সেটা কি, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট টেস্ট মাস। এই দেখ ভালো করে ছবিটা বোঝ তোরা, আগে থেকে কিন্তু একটা বডি আছে সেটার মাস ক্যাপিটাল এম, আর আমি অসীম থেকে যেটা নিয়ে আসছি সেটার মাস স্মল এম, সেটাই যদি 1 কেজি হয়ে যায়, স্মল এমটাই যদি 1 কেজি ধরিস, তখনই ওটা পোটেনশিয়াল। তাহলে কত হলো, -GM/r। তাহলে এটার অঙ্ক যখন করবি অত চিন্তা করতেই হবে না, এরপরে করাচ্ছি। কেন, পোটেনশিয়াল এনার্জি বার করা বল বা পোটেনশিয়াল বার করা বল, এটা একটা স্কেলার রাশি। তাই আগের বারের মতো কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি বার করার মতো তোকে ভেক্টর যোগ করতে হবে না, তোকে স্কেলার যোগ করলেই হবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখ, এটাই বলেছে, 4টে ইকুয়াল মাস যদি একটা স্কোয়ারের 4টে কর্নারে রাখি তাহলে পোটেনশিয়াল কত হবে। খুব সোজা, আগের বার দেখ এখানে কত কিছু বার করেছিলাম, ডিরেকশন ফিরেকশন, এবার অত কিছু ভাববই না, ডিস্টেন্স গুলো তো ওই একই হবে। কত বল, ও এ, ও বি, ও সি, ও ডি কত দেবে, a/√2। এবার এর জন্য পোটেনশিয়াল, বি এর জন্য পোটেনশিয়াল, সি এর জন্য পোটেনশিয়াল, ডি এর জন্য পোটেনশিয়াল আলাদা আলাদা করে বার করবি। ঠিক আছে, আমি জানি বলে তাড়াতাড়ি করে দিচ্ছি যে এটা সমান হবে, তুই আলাদা আলাদা বার করবি, কোনো অসুবিধা নেই তাতে, দেখ সমানই হবে। কেন, ডিস্টেন্স গুলোও সেম আর মাস গুলোও সেমই রেখেছি। সেটা কত, -GM/ডিস্টেন্স, তাহলে কত হলো, -√2
জিএম বাই এ। ভালো করে খেয়াল কর, যখন ফিল ইন্টেন্সিটি বার করছিলিস তখন কি করছিলিস, জিএম বাই আর স্কোয়ার, মাইনাস আসছিল না, একটা ডিরেকশন দিচ্ছিলিস। কিন্তু এখন কি করছিস, জিএম বাই আর মাইনাস আসছে, কোনো ডিরেকশন দেওয়ার দরকার নেই। তাহলে টোটাল পোটেনশিয়াল কি হবে, এই চারটের যোগ, জাস্ট নর্মাল যোগ। কেন, যেহেতু স্কেলার রাশি পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি যেহেতু স্কেলার রাশি, তাই প্রতিটার জন্য বার করব, বার করে এমনি নর্মাল যোগ করে দেবো। বোঝা গেল সবার, নর্মাল যোগ করবো। তাই পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি আসলে কিন্তু খুব সুবিধা, তোকে এত কিছু ভাবারই দরকার নেই। ডিরেকশন, যেটা হয়তো অনেকের ফিল ইন্টেন্সিটির অঙ্কটা করতে গিয়ে একটু প্রবলেম দাঁড়াচ্ছে। বারবার বলছি, এখান থেকে ফিল ইন্টেন্সিটি বল বা ফিল্ড বল, একটা অঙ্ক কিন্তু তোকে ভাবতেই হবে, আসবেই আসবে। আর প্রুফ, আচ্ছা এবার আসছি কোন একটা সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কত হয়। সিস্টেমের মানে ধর এই যেমন এই যে এরকম ভাবে অঙ্ক দিয়ে দেবে, তাহলে আগে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি মানে কি, ধর এই যে এরকম চারটে মাস আছে, চারটে কর্নারে, M1 M2 M3 M4, সবার সাথে সবার একটা কি এনার্জি থাকবে, ইন্টারঅ্যাকশন এনার্জি থাকবে, দিয়ে টোটাল যোগ করে দেবো, তাহলে সেটা হলো পুরোটার পোটেনশিয়াল এনার্জি। সবার সাথে সবার হবে, কিন্তু একবারই হবে। দেখ খুব ভালো করে বোঝাচ্ছি, খেয়াল করবি। এই ডিস্টেন্স গুলো এ, আর এই কর্ণগুলো হচ্ছে এ বাই রুট টু করে, ঠিক আছে? কর্ণগুলো হলো এ রুট টু, এ বাই রুট টু বলছি, এ রুট টু পুরোটা। প্রথমে একের সাথে 2 কে নেব, তাহলে মাইনাস জি M1 M2 বাই ডিস্টেন্স হলো। একের সাথে 3 কে নেব, মাইনাস জি M1 M3 বাই এ রুট টু। একের সাথে 4 কে নেব, মাইনাস জি M1 M4 বাই এ। হয়ে গেল, একের সাথে সবার হয়ে গেল। এবার প্লাস 2 এর সাথে, তাহলে যেই দেখ 2 এর সাথে সবার নেব, 2 এর সাথে 1, একের সাথে 2 নেওয়া আর 2 এর সাথে 1 নেওয়া একই গল্প। তাহলে একের সাথে 2 এর ইন্টারঅ্যাকশন যেহেতু হয়ে গেছে, 2 এর সাথে 1 এর জন্য আবার ইন্টারঅ্যাকশন ভেবে আবার টার্ম রাখবো না, রিপিটেশন টার্ম হবে না, রিপিটেশন অফ টার্ম হবে না। এটা কি মাথায় হলো? তাহলে 2 এর সাথে 1 এর যাবে না, 2 এর সাথে 3 এর হতে পারে, কেন 2 এর সাথে 3 ভাবিনি। তাহলে মাইনাস জি M2 M3 বাই এ, 3 এর সাথে 4 ভাবিনি, সরি 2 এর সাথে 3 ভাবছি না, তাহলে 2 এর সাথে 3 হলো, 2 এর সাথে 4, 2 এর সাথে 4 মাইনাস জি M2 M4 বাই কর্ণ এ রুট টু। 2 এর কমপ্লিট হলো। এবার 3 এর, 3 এর সাথে 1, দেখ হয়ে গেছে, 1 এর সাথে 3, তার মানেই 3 এর সাথে 1। 3 এর সাথে 2, সেটাও দেখ হয়ে গেছে, 2 এর সাথে 3 নিয়েছিলাম, তার মানেই 3 এর সাথে 2। 3 এর সাথে শুধু কে নেব, 4টাকে নেব। তাহলে মাইনাস জি M3 M4 কত দূরে আছে বল, এ দূরে। এবার 4 নম্বরের পরে আছে, 4 নম্বরের সাথে 1 হয়ে গেছে, দেখ 1 4, 4 নম্বরের সাথে 2, দেখ হয়ে গেছে 2 4, 4 নম্বরের সাথে 3 এখনই লিখলাম, দেখ হয়ে গেছে 3 4। তাহলে লাস্টেরটার জন্য আর রিপিট লেখার দরকার নেই। দেখ 4টে বডি ছিল, 6টা ইয়ে এসছে, দেখ 3টে 3টে 6টা টার্ম আসছে। তাহলে সবার সাথে সবার নেব, আর যদি হয়ে যায় একবার করে রিপিটেড আর একবার নিবি, এটা যেন মাথায় থাকে। তো তোকে এই পোটেনশিয়াল এনার্জি বার করতে দিতে পারে, পুরো একটা এরকম সিস্টেম বলে দেবে, অথবা এই নেক্সট অঙ্কটা যেরকম লেখা আছে না, যে ওয়ার্ক, এই সিস্টেমটা বানাতে কত ওয়ার্ক ডান করতে হবে, খুব আসে এই অঙ্কটা। বা তোকে বলে দিতে পারে অঙ্কটায় যে বা পোটেনশিয়াল এনার্জি বার করো পুরো সিস্টেমটা। তাহলে ওই যেটা বললাম, সবার সাথে সবার নিবি। তাহলে বল আগে এর সাথে বি এর, তাহলে মাইনাস জি M2M বাই এ, তারপরে এর সাথে সি এর, মাইনাস জি MM বাই এ রুট টু, কেন এটা কর্ণ বরাবর আছে। তারপরে এর সাথে ডি, মাইনাস জি এম এর সাথে 2M, M2M বাই এ। তাহলে এ এর সাথে বি, এর সাথে সি, এর সাথে ডি হয়ে গেল। এবার বি এর সাথে ভাব, বি এর সাথে এ তো হয়ে গেছে, এ বি মানে বি এ,
শুধু বি এর সাথে কার হবে, সি। দুটো মাস বাই ডিস্টেন্স, বারবার বলছি ফিল্ড আর ফোর্স যেগুলো ভেক্টর সেগুলো ডিস্টেন্সের স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি যেগুলো স্কোয়ার সেগুলো একটা মাইনাস, আর নিচে ডিস্টেন্স, নট ডিস্টেন্সের স্কোয়ার। আমি কিন্তু অনেক স্টুডেন্টদের দেখেছি দুটো গুলিয়ে ফেলে অঙ্ক করার সময়, বার করতে দিচ্ছে পোটেনশিয়াল ওই স্কোয়ার করে, কারণ তাদের প্রথমে ওটা পড়েছে ওটাই মনে আছে যে আর স্কোয়ার হবে, ফোর্স আর ফিল্ড স্কোয়ার হবে, শুধু পোটেনশিয়াল এনার্জি শুধু আর হবে। তাহলে বি এর সাথে সি হলো, বি এর সাথে ডি হবে, তাহলে বি এর কমপ্লিট হলো। সি এর সাথে এ হয়ে গেছে, এ আর সি, সি এর সাথে বি হয়ে গেছে, বি আর সি, সি এর সাথে শুধু ডি এর হবে। ব্যাস, এগুলোকে যোগ করবি, গুনটুন করবি, যা আসছে লাস্টে যোগ করে দ্যাট উইল বি ইওর আনসার। এরকম রাখবি না কিন্তু, এগুলো সব যোগ করা যাবে, ঠিক আছে, সব কটা মাইনাসে বেরোবে। জি এই যে এ রুট টু গুলো একটা আলাদা কমন নিবি, আর এ গুলো একটা টার্মকে যোগ করে লিখবি, যা আসছে। খুব ইজি কিন্তু, পোটেনশিয়াল এনার্জি এরকম অঙ্ক আসলে ছাড়বি না। মানে এটা তিনটে ট্রায়াঙ্গেলও দিতে পারে, ঠিক আছে, যদি ট্রায়াঙ্গেল দিত তাহলে কি করতিস বল, কটার সাথে কটার হতো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তিনটে টার্ম আসতো। ওকে, এবার দেখ আমরা আসছি এসকেপ ভেলোসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংজ্ঞা আসবে, যে কি এমন ভেলোসিটি নিয়ে একটা প্ল্যানেটের সারফেস থেকে ছুড়বো যাতে সেটা কি হয় বল, ওই প্ল্যানেট থেকে বেরিয়ে যায়, প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল এফেক্ট বা সবকিছু ছেড়ে বেরিয়ে যায়, ঠিক আছে, তাকে আমরা এসকেপ ভেলোসিটি বলি। তাহলে ধরে নিচ্ছি ধর প্রথমে পৃথিবীর প্ল্যানেট, প্রুফটা দেখ, প্রথমে পৃথিবীর প্ল্যানেটে আছে, মানে পৃথিবীর সারফেসে আছে বা ওই প্ল্যানেটটার সারফেসে আছে, এই যে একে ইউ স্পিডে আমি ছুড়বো যাতে ও বেরিয়ে যায়। তাহলে এই অবস্থায় কি কি এনার্জি আছে বল, কাইনেটিক এনার্জি মানে হাফ এম ইউ স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি আছে মাইনাস জি এম এম আর, যেখানে ক্যাপিটাল এমটা প্ল্যানেটের মাস, স্মল এমটা ওই বডির মাস। বারবার বলছি এখানে কিন্তু ওই ওয়ার্ক পাওয়ার এনার্জির পোটেনশিয়াল এনার্জি ভাবলে হবে না, যে আমরা জেনারেলি ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে কি করি, গ্রাউন্ডে থাকা মানে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরি। এখানে সবকিছু সবসময় কোথা থেকে ধরতে হবে, বারবার আগে দেখ ক্লাসের শুরুতে বললাম পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এখন কত উচ্চতায় আছে, ক্যাপিটাল আর, তাহলে কত দূরে আছে ক্যাপিটাল আর, তাহলে জি এম এম বাই আর, জি এম এম বাই আর উইথ এ মাইনাস সাইন। এসকেপ ভেলোসিটির ডেফিনেশন মানে কি, যে ও ইনফিনিটিতে হারিয়ে যাবে, মানে ওর কোনো আর খোঁজ পাবো না, ওর খোঁজ পাবো না মানে ওর কাইনেটিক এনার্জি কমতে কমতে জিরো হয়ে গেছে, পোটেনশিয়াল এনার্জিও জিরো হয়ে গেছে, মানে লাস্টে গিয়ে আর কোনো এনার্জি বেঁচে নেই। তাহলে এনার্জি কনজারভেশন ল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি দেবে বল, হাফ এম ইউ স্কোয়ার প্লাস মাইনাস জিএমএম বাই আর, দ্যাট শুড বি ইকুয়াল টু 0 প্লাস 0। তাহলে এখান থেকে ক্যালকুলেট করবি, ইউ এর ভ্যালু পাবি রুট আন্ডার 2gm বাই আর অথবা রুট আন্ডার 2gr। এসকেপ ভেলোসিটির ভ্যালু এইটা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ তোরা, এসকেপ ভেলোসিটির ভ্যালু কিন্তু যে বডিটাকে ছোড়া হচ্ছে তার মাসের উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র যে প্ল্যানেট থেকে ছোড়া হচ্ছে তার মাস আর তার রেডিয়াসের উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, তো দেখ এটার এই গল্পগুলো একটু আসে, ঠিক আছে, ওইখানেই আমি লিখে দিচ্ছি তাহলে, যে কি এসকেপ ভেলোসিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ প্রজেক্টেড বডি মাস। মানে এরকম তোকে ঘুরিয়ে কোশ্চেন দেবে যে একটা বডির মাস, যে বলছে এসকেপ ভেলোসিটি of mass 2 kg is v, if mass is doubled what will be escape velocity? তাহলে সেটাও কত হবে বল, আনসার কিন্তু ওটারও ভি হবে। বডির মাস চেঞ্জ করলে এসকেপ ভেলোসিটি চেঞ্জ হয় না,
প্ল্যানেটের মাস চেঞ্জ করলে এসকেপ ভেলোসিটি চেঞ্জ হয়, বারবার বলছি দেখ, কারণ এসকেপ ভেলোসিটি আমরা কত পেলাম, √2G(M/R), তাহলে এই এমটা কিন্তু কি প্ল্যানেটের মাস। যদি এই অঙ্কে তোকে বলতো প্ল্যানেটের মাস ডবল করলে তখন অবশ্যই চেঞ্জ করে লিখতাম আমি। আচ্ছা, আর কার উপর ডিপেন্ড করে না, অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপর ডিপেন্ড করে না। মানে তোকে বলতে পারে 60° কোণে ছুঁড়ে বার করতে গেলে কত ভেলোসিটি দিতে হবে, ওই একই 60° কোণে ছুড়লেও যা দিতে হবে, 30° কোণে ছুড়লেও কিন্তু সেম এনার্জি প্রোভাইড, সেম ভেলোসিটি প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? এবার আসছি পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক। তাহলে পোটেনশিয়াল আর ইন্টেন্সিটি, পোটেনশিয়াল কত পেয়েছিলাম, -Gm/R। একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসছে বল, 1/r এর ডিফারেন্সিয়েশন করলে -1/r² চলে আসে, তাহলে Gm/r²। এবার ভালো করে দেখ, এইখানে এই এম বডিটা আছে, এই একটা পয়েন্ট আছে এ, এই একটা পয়েন্ট আছে বি, এটা হলো r ডিস্টেন্স দূরে, এইটা হলো r+dr ডিস্টেন্স দূরে, ঠিক আছে? তাহলে তুই বল, নিজে বল, এ পয়েন্টে ফিল্ড কি হবে বল, একটু এখানে লিখছি, হ্যাঁ, এ পয়েন্টে ফিল্ড কি হবে, হাই, বি পয়েন্টে ফিল্ড কি হবে, লো। কেন, ফিল্ডটা কি আছে, এমটার থেকে এটা কাছে, বিটা দূরে। কিন্তু যেহেতু পোটেনশিয়াল নেগেটিভ কোয়ান্টিটি, ভালো করে বোঝ, যেহেতু পোটেনশিয়াল নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে সেখানে কিন্তু এই জায়গায় পোটেনশিয়ালটা হবে লো আর এখানের পোটেনশিয়ালটা হবে হাই, দূরে থাকা বিন্দুটা হাই। বলবি কেন দাদা, বোঝা গেল না। ধর এ বিন্দুতে পোটেনশিয়াল -3, বি বিন্দুতে -2, -3 -2 এর মধ্যে কে বড়, -2 বড়। আবার বোঝাচ্ছি দেখ, পোটেনশিয়ালটা যেহেতু তুই যাই পাস না কেন নেগেটিভ দিয়ে পাবি, সেখানে বেশি নেগেটিভ পাওয়া মানে অ্যাকচুয়ালি ভ্যালুগতভাবে কম, হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখ, আমরা যদি এ থেকে বি এর দিকে যাই, ফিল্ডটা কমছে, দেখ ফিল্ডটা কমছে, ফিল্ডটা কি হচ্ছে, ডিক্রিজ করছে, কিন্তু পোটেনশিয়ালটা কি হচ্ছে বল, বাড়ছে। তার জন্য এখানে লাস্টে একটা দিলাম যে কি, E = -dVdr, অ্যাকচুয়াল রিলেশনটা। ডিফারেন্সিয়েশন করলে তো ই পেয়ে যাচ্ছি, যে এটা মানেই তো ই, এটা মানেই তো ফিল্ড ইন্টেন্সিটি ছিল Gm/r²। কিন্তু মাইনাসটা কেন, যেদিকে ফিল্ড ডিরেক্টেড সেদিকে পোটেনশিয়াল কমে। এই কোশ্চেনটা খুব আসে, যে ফিল্ড যেদিকে যাচ্ছে, ফিল্ডের ডিরেকশন যেদিকে, সেদিকে পোটেনশিয়াল কি হয়, ইনক্রিজ ডিক্রিজ, সেম ডিক্রিজ হবে। ফিল্ড যেদিকে আছে, ফিল্ড যেদিকে যাচ্ছে, মানে ফিল্ড যেদিকে কমছে, পোটেনশিয়াল মানে দুজনের পরিবর্তনটা উল্টো। কেন, যেহেতু পোটেনশিয়ালটা নেগেটিভ, তাই বেশি নেগেটিভ ভ্যালু মানে কিন্তু কমছে, খেয়াল রাখবি। ক্লিয়ার? ওকে, তো এরকম একটা অঙ্ক দেখ কি বলেছে, একটা বডিকে পৃথিবীর সারফেস থেকে ক্যাপিটাল আর হাইটে নিয়ে যেতে কত কাজ করতে হচ্ছে। তাহলে দেখ, পৃথিবীর সারফেস মানে পৃথিবীর কেন্দ্র থেকে কত ছিল, আর দূরে, তখন পোটেনশিয়াল এনার্জি কত ছিল, -Gmm/r। এবার বডিটাকে আরো কতটা হাইট তুললাম, আরো আর, তাহলে টোটাল পৃথিবীর কেন্দ্র থেকে কত হাইট হলো, 2r। তাহলে এখন পোটেনশিয়াল এনার্জি কত, -Gmm/2r। বোঝা গেল, -Gmm/2r। তাহলে ওয়ার্ক ডান মানে কি ছিল, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে -Gmm/2r, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, Gmm/r করলে উত্তর পাবি Gmm/2r। ক্লিয়ার সবার? এই বিন্দুর পোটেনশিয়াল যেটা আমরা ওয়ার্ক ফর এনার্জিতেও করেছি, ওয়ার্ক ডান মানে কি ছিল বল, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। প্রতিটা বিন্দুর পোটেনশিয়াল এনার্জি আলাদা করে বার করে বিয়োগ করতে হবে। ওকে, তো নেক্সট দেখ কি বলছে, স্যাটেলাইট ভেলোসিটি কাকে বলে। স্যাটেলাইটের গল্পটা দেখ, ধরে নে এই হলো আমার প্ল্যানেটটা, এই হচ্ছে আমার প্ল্যানেট, যে প্ল্যানেটের রেডিয়াস হলো r, সেই প্ল্যানেটের মাস হলো m, তার থেকে সার্টেন হাইট উপরে একটা স্যাটেলাইট এর চারপাশে ঘুরছে, কত হাইট উপরে, h। তাহলে টোটাল এই হাইটটা কত বল, ক্যাপিটাল R+h, যাকে স্মল r বলে লিখছি। খেয়াল কর,
ক্যাপিটাল আর দিয়ে কিন্তু প্ল্যানেটটার ব্যাসার্ধ বোঝাচ্ছি, আর স্মল আর দিয়ে কিন্তু পুরো ডিস্টেন্সটা বোঝাচ্ছি। এখানে একটা স্মল এম বডি স্যাটেলাইট আছে যে কিনা ভি স্পিডে ঘুরে চলেছে, ভালো কথা। এবার আমরা সার্কুলার মোশনে পড়েছি, দেখ কোনো জিনিস যদি সার্কেলে ঘোরে তাহলে তার সেন্টারের দিকে একটা ফোর্স থাকে, যাকে অবশ্যই কি ফোর্স বলা হতো, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এখানে প্ল্যানেটটা ওই স্যাটেলাইটটাকে নিজের কেন্দ্রের দিকে যে ফোর্সে টানছে সেটা কত, জি ক্যাপিটাল এম স্মল এম বাই কত দূরে আছে, ক্যাপিটাল আর প্লাস এইচ স্কোয়ার, বা ক্যাপিটাল আর প্লাস এইচ বারবার না লিখে তুই তাকে স্মল আর লিখলি। এই ফোর্সটাই দেখ কোন দিকে আছে, সেন্টারের দিকে আছে, তাহলে এটাই নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স, মানছিস কি মানছিস না, এটাই প্রয়োজনীয় বা যে পরিমাণ আমার ফোর্স দরকার সার্কুলার মোশনের জন্য সেইটাই। তাহলে এখানের এই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটাই কিন্তু কি ফোর্স বল, সেন্ট্রিপিটাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কি ফোর্স বল, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এটাই কার সাথে সমান, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম এম কেটে গেল, আর আর কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম, জি এম বাই স্মল আর। তাহলে ভি ইকুয়াল টু কত পেলাম, রুট আন্ডার জি এম বাই স্মল আর, বা রুট আন্ডার জি এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। বুঝতে পারলি? তাহলে এটাই হলো স্যাটেলাইট ভেলোসিটির ফর্মুলা। এবার বলছে যে যদি স্যাটেলাইটটা পৃথিবীর খুব কাছে হয়, স্যাটেলাইট ইজ ক্লোজ টু আর্থ, অঙ্কে বলে দেবে, তাহলে তখন আর প্লাস এইচ এর জায়গায় অলমোস্ট আর লেখা যায়, আর প্লাস এইচ না লিখে আর লিখতে পারিস। তাহলে তখন স্যাটেলাইট ভেলোসিটির ভ্যালু কত দাঁড়ালো বল, রুট আন্ডার জিএম বাই ক্যাপিটাল আর, বা রুট আন্ডার শুধু স্মল জি আর। তাহলে এটাও হতে পারে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ খুব আসে যে স্যাটেলাইট ভেলোসিটি আর এসকেপ ভেলোসিটি রেশিও, স্যাটেলাইট ভেলোসিটি এসকেপ ভেলোসিটি রেশিও, স্যাটেলাইট ভেলোসিটি হচ্ছে রুট জিএম বাই আর, আর এটা হচ্ছে রুট 2gm বাই আর। তাহলে কত হবে বল, 1:√2। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখ স্যাটেলাইটের এনার্জি। এবং এনার্জির সাথে ডিস্টেন্সের গ্রাফ দেখাতে বলেছে। দেখ তাহলে যেই প্ল্যানেটটা ধরলাম ক্যাপিটাল আর রেডিয়াস, তার থেকে স্মল এইচ হাইটে একটা ছোট্ট স্যাটেলাইট ঘুরছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা হলো স্মল আর। এবার বল কি কি এনার্জি থাকতে পারে, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি একটা তো থাকবেই, সেটা কত হয়, হাফ এম ভি স্কোয়ার। এখনই করলি ভি এর ভ্যালু কি দেখলাম, রুট আন্ডার জিএম বাই বড়টাই করছি, ঠিক আছে, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা উঠে যাবে, এই দেখ জিএম বাই আর প্লাস এইচ দেখলাম তো, এই যে আর প্লাস এইচ, ঠিক আছে, এই রুটটা হবে, স্কোয়ারটা হবে না। তাহলে এটা যদি উঠে যায়, রুটটা যদি উঠে যায়, তাহলে কত আসলো দেখ, স্মল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 ক্যাপিটাল আর প্লাস এইচ। ক্যাপিটাল আর প্লাস এইচ কে তুই স্মল আর লিখতে পারিস, তাহলে জিএমএম বাই 2 স্মল আর। এটা গেল কি এনার্জি বল, কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি হবে, কত দূরে আছে, তাহলে ইউ মানে কত, মাইনাস জিএমএম বাই আর। দেখ পুরো ইলেকট্রনের মতো, ভালো করে তোরা যদি কেমিস্ট্রি করিস, ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি বেশি হয় নেগেটিভ, কাইনেটিক এনার্জি কম হয় পজিটিভ। দেখ এখানেও তাই আছে, দেখ মনে হচ্ছে না নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে, পুরো সেম। সূর্যের চারপাশে প্ল্যানেট ঘুরছে যদি বলতো তার ক্ষেত্রেও হবে। স্যাটেলাইট ভাবা কিন্তু ভালো করে ভাব, চাঁদ পৃথিবীর স্যাটেলাইট, পৃথিবী সূর্যের স্যাটেলাইট। তাই এই যে স্যাটেলাইটের ভেলোসিটির অঙ্কগুলো করাচ্ছি বা ফর্মুলাগুলো, এগুলো কিন্তু সূর্যের জন্য পৃথিবী তাদের মোশনের অঙ্কও অ্যাপ্লাই করব, চাঁদের মানে পৃথিবীর চারপাশে চাঁদ, তখনও কিন্তু আবার একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে টোটাল এনার্জি কত দাঁড়ালো, এটা পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি কত দাঁড়ালো, তাহলে এই দুটোর যোগ,
তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি করলে পেয়ে যাবি মাইনাস জিএমএম বাই 2r। তাতে টোটাল এনার্জি নেগেটিভ পেলাম, ইলেকট্রনেও টোটাল এনার্জি কি পেয়েছিস বল, নেগেটিভ। গ্রাফটা খুব আঁকতে দেয়, ডিস্টেন্সের সাথে এনার্জি গ্রাফ। তাহলে কাইনেটিক এনার্জি আর এর সাথে কমছে, পোটেনশিয়াল এনার্জি আর এর সাথে কমছে, এইটা হচ্ছে। তাহলে এটা হলো কাইনেটিক এনার্জি, এটা হলো পোটেনশিয়াল এনার্জি, এটা হলো টোটাল এনার্জি। সবাই আর এর সাথে ব্যস্তানুপাতিকই আছে, কিন্তু পোটেনশিয়াল আর টোটাল এনার্জিটা নেগেটিভ, তাই নিচের অ্যাক্সিসে এঁকেছি, বোঝা গেল? যেহেতু নেগেটিভ তাই নিচের অ্যাক্সিসে আঁকা হয়েছে। ক্লিয়ার? খুব আসে কিন্তু। ওকে, দেখ এবার দু রকমের স্যাটেলাইট হয়, একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, একটা পোলার স্যাটেলাইট। একটা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল বরাবর ঘুরছে, বোঝা গেল, ওয়েস্ট থেকে ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে। আর একটা পৃথিবীরকে লম্বালম্বি ভাবে ঘুরছে, মানে নর্থ থেকে সাউথ ঘুরছে। তো একটু স্টপ রেখে দেখে নিবি, পার্থক্যটা দেখ। ঠিক আছে, জিও স্টেশনারি স্যাটেলাইটকে কিন্তু জিও সিনক্রোনাস স্যাটেলাইটও বলা হয়। কেন? ও পৃথিবীর সাথেই ঘোরে পুরো, মানে পৃথিবীর আহ্নিক গতি বা নিজের চারপাশে ঘুরে আসতে 24 ঘন্টা নেয়, ওই স্যাটেলাইটটাও পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে 24 ঘন্টা নেয়। তাই নিরক্ষীয় অঞ্চল থেকে যদি ওই স্যাটেলাইটটাকে তুই দেখিস, ওকে স্টেশনারি মনে হবে। দ্যাটস ওয়াই একে জিও সিনক্রোনাস বা জিও স্টেশনারি স্যাটেলাইটও বলা হয়ে থাকে। জিও সিনক্রোনাস বা জিও স্টেশনারি, স্টেশনারি মানে কি, পৃথিবী থেকে দেখে ওকে স্টেশনারি লাগছে, অ্যাকচুয়ালি ঘুরছে কিন্তু পৃথিবীর মোশনের সাথে ঘুরছে বলে ওকে স্টেশনারি লাগছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক থিওরি বেসড কোশ্চেন আছে, দেখে নিবি। জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? জিও স্টেশনারি স্যাটেলাইটের অরবিটটাকেই পার্কিং অরবিট বলা হয়। ঠিক আছে, তার কি ইউজ আছে, তার কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো লাগবে। আর এই 3 নম্বরটা আমি করাবো, যে জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে কত উচ্চতায় রাখতে হয়। পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় রাখতে হয়, এগুলো একটু দেখে নিবি। ঠিক আছে, এই 36,000 কিলোমিটার উচ্চতায় রাখতে হয়, 3 নম্বরের প্রুফটা দেখ কি করে হচ্ছে। তাহলে দেখ, স্যাটেলাইটের ভেলোসিটি কি পেয়েছিলাম, √(gm/r) হলো। যদি পুরো একবার ঘুরে আসে কতটা টাইম পিরিয়ড লাগবে, 2πr ভেলোসিটি। তাহলে সেটা যদি বসিয়ে দিই, 2πr ভেলোসিটিটা বসালাম √(gm/r), তাহলে আরটা যখন উপরে উঠবে, √r হয়ে উঠলো, কিন্তু ভালো করে দেখ, আরটা যখন উপরে উঠলো √r হয়ে উঠলো, তাহলে নিচে কত পড়ে থাকলো, এত। আর আগে থেকেই ছিল আর একটা √r, ভালো করে বোঝ, r ইন্টু √r, √r মানে r², তো তাহলে কত হলো, r⁻³ তাহলে কত আসলো বল, r⁻³, দুদিকে স্কোয়ার করলাম, তাহলে t² = 4π² gm ইন্টু r³। এইবার এখান থেকে তোকে ভ্যালু বসাতে হবে, টি এর ভ্যালু কত বসাবি, 24 ঘন্টা। ঠিক আছে, π5 এর ভ্যালু বসিয়ে নিবি। ক্যাপিটাল জি তো জানিস সবাই, 6.67 × 10⁻11। পৃথিবীর মাস বসাবি, হলো। বসালে স্মল আর এর একটা ভ্যালু পাবি তুই। এবার স্মল আর মানে কি ধরেছিলিস, ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে এইচ এর ভ্যালু ওইটা থেকে ক্যাপিটাল আর বাদ দিতে হবে। পৃথিবীর রেডিয়াস কত, 6,400 কিলোমিটার। তাহলে এইটা বিয়োগ করলে তুই পাবি 36,000 কিলোমিটার। মানে এটা করলে মোটামুটি তুই 42,000-এর কাছাকাছি কিছু একটা ভ্যালু পাবি। ঠিক আছে, 42,000 কিলোমিটারের কাছাকাছি। মানে পৃথিবীর কেন্দ্র থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটকে 42,000 উঁচুতে রাখা হয়, আর তার থেকে যদি 6,400 মোটামুটি বাদ দিস, তাহলে 36,000 কিলোমিটার উপরে হবে, সেটা পৃথিবীর সারফেস থেকে। ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু থিওরিটিক্যাল কোশ্চেন, দেখ বেশি কিছু বলার নেই, এগুলো একটু স্টপ করে দেখে নিবি, পড়ে নিবি। কিউ আসে কিন্তু, ইউজ আর ডিসঅ্যাডভান্টেজ আসবেই আসবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট খুব। এরপর ওটাই, একটা স্যাটেলাইটের টাইম পিরিয়ড কত, তাহলে আবার একই রকম, ভেলোসিটি কত পেলাম, gm/r। তাহলে একবার ঘুরে আসতে যা সময় লাগে, 2πr ভেলোসিটি। তাহলে 2π, একটু শর্টে করছি যেহেতু আগেই দেখালাম, gm/r⁻³ হলো। তাহলে এইটা গেল টাইম পিরিয়ডের ফর্মুলা। ক্লিয়ার কি ক্লিয়ার না? অনেকে কি করে, এটাকে আবার স্কোয়ার করে দেখায় একটা জিনিস, যে t² = 4π² gm, এই জিনিসটা তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে অনেকে অঙ্কর জন্য এইটা মনে রাখে, t² প্রপোর্শনাল r³। এই আর কিন্তু প্ল্যানেটের রেডিয়াস না, এই আর কিন্তু পৃথিবীর সেন্টার থেকে দূরত্ব। বারবার বলছি, এই স্মল আর মানে কত, ডিস্টেন্স
ফ্রম সেন্টার অফ আর্থ, ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ আর্থ, আর্থের সেন্টার থেকে দূরত্ব। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাই তোকে যদি বলে, মানে তোকে যদি ধর একটা অঙ্কে তোকে বলেছে পৃথিবীর সারফেস থেকে আর দূরে স্যাটেলাইট রেখেছি, সেটা দিয়ে অঙ্ক হবে না, তোকে পুরোটা ভাবতে হবে। কত দূরে ভাবতে হবে তোকে? 2r দূরে ভাবে অঙ্কটা, উত্তর অঙ্ক মানে অঙ্কে তুই 2r বসাবি, অঙ্কে আর বসালে হবে না। যদি বলে দেয় পৃথিবীর কেন্দ্র থেকে এত দূরে, তাহলে আর ভেবে লাভ নেই। কিন্তু যদি বলে পৃথিবীর তল থেকে এত দূরে, তাহলে তোকে কেন্দ্র থেকে দূরেটা বার করতে হবে, তারপর করতে হবে। দেখ সেরকম অঙ্কই একটা দিয়েছি আমি, কি বলছে একটা স্যাটেলাইট r/2 হাইটে আছে, ভালো করে এখানে কোশ্চেনটা পড়, ফ্রম সারফেস। আর একটা স্যাটেলাইট ক্যাপিটাল আর দূরে আছে, কিন্তু এটাও ফ্রম সারফেস। তাহলে প্রথমটার অ্যাকচুয়াল ডিসটেন্স কত? r প্লাস r/2। এটা কি তোরা বুঝতে পারলি না পারলি না? দেখ সারফেস থেকে r/2 ওপরে আছে, তাহলে সেন্টার থেকে আরো এক্সট্রা r যোগ হবে। সিমিলারলি পরেরটাই হলো r প্লাস r, 2r, এটাই হবে 3r/2, t স্কোয়ার প্রপোর্শনাল r কিউব, t1/t2 হোল স্কোয়ার, r1/r2 হোল কিউব। তাহলে t1/t2 হোল স্কোয়ার, একটা জায়গায় তুই 3r/2 বসালি, একটা জায়গায় তুই 2r বসালি, তার কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই ক্যালকুলেশন করবি, তাহলে রেশিওটা পেয়ে যাবি। ক্লিয়ার? ক্যাপিটাল আর কেটে যাবে, গুণটুন করবি, যত আসছে তত। বোঝা গেল? সেম দেখ এখানে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই প্রুফটা দেখ কি বলছে, এমন একটা স্যাটেলাইটের জন্য প্রমাণ করো, এখানে যেটা মেন ইম্পর্টেন্ট কি, ক্লোজ টু আর্থ, যে কিনা প্ল্যানেটের ডেনসিটি রুটের সাথে প্রপোর্শনাল। তাহলে স্যাটেলাইটের ভেলোসিটি কত জানি? √gm/r বা √gm/r+h। কিন্তু যেহেতু বলেছে স্যাটেলাইটটা পৃথিবীর খুব কাছে ঘুরছে, তাহলে কি এইচ ধরার দরকার আছে? এইচটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে স্যাটেলাইটের ভেলোসিটি কত পেলাম? √gm/r হলো। টাইম পিরিয়ড মানে কত? 2π হলো। এবার তুই এখানেই বসিয়ে দে আগে, ঠিক আছে, এখানে আগে করে নে। মাস মানে কি? 4/3πr³ ইন্টু রো বাই আর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ তুই স্যাটেলাইটের ভেলোসিটি √ρ এর সাথে প্রপোর্শনাল পেলি, হ্যাঁ কি না? এবার টাইম পিরিয়ড মানে আমরা কি জানি? পুরো ডিস্টেন্সটা বাই ভেলোসিটি, তাহলে টাইম পিরিয়ড ভেলোসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু ভেলোসিটিটা তো √ρ এর সাথে প্রপোর্শনাল, তাহলে টি প্রপোর্শনাল কত পেলাম? 1/√ρ। বোঝা গেল কি গেল না? ভেলোসিটি √ρ এর সাথে প্রপোর্শনাল, আর ভেলোসিটি টাইম পিরিয়ডের সাথে আবার ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু গতিবেগটা ঘনত্বের রুটের সাথে সমানুপাতিক আর সময়টা গতিবেগের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে গতিবেগের জায়গায় √ρ বসিয়ে দিই, প্রমাণ করে নিতে পারলি যে টাইম পিরিয়ডটা √ρ এর সাথে সমানুপাতিক। এখান থেকে দেখবি আর একটা ঘুরি আসে কোশ্চেনটা, দুদিকে যদি স্কোয়ার করিস তাহলে ρt² = কনস্ট্যান্ট। অনেক সময় এই প্রুফটাও দেয়, তখনও তুই এইভাবে করতে পারিস। বোঝা গেল? এরপর দেখ আমরা যেটা চলে আসছি সেটা হলো কেপলার্সের ল গুলোতে আমরা ঢুকবো। ক্লিয়ার কি ক্লিয়ার না? তো দেখ আমরা কেপলার্স করছিলাম, তো যেখান থেকে আমাদের এটা আমাদের সেকেন্ড পার্ট বেসিক্যালি, ঠিক আছে। তো এখান থেকে একটা কোশ্চেন যেটা আসে কি বলতো, কেপলার্স ল থেকে তোরা মাথায় রাখতে পারিস একটা কোশ্চেন আসবেই আসবে। স্টেটমেন্ট, ফার্স্ট ল স্টেটমেন্ট কি বলছে, যে প্রতিটা প্ল্যানেট সানকে সার্কুলার না ইলিপ্টিক্যাল পথে ঘোরে। এবার ইলিপস তোরা পরবর্তীকালে ম্যাথে পড়বি, যদিও ইলিপসের এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস যেটা বড়, আর এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, এটা হলো তার সেন্টার। তো দুখানা জায়গায় তার ফোকাস থাকে, এইটা হলো দুটো ফোকাস। তো বলা হচ্ছে সান এটাতেও থাকতে পারে অথবা সান এটাই থাকতে পারে, আর তার চারপাশে প্ল্যানেটটা এরকম ইলিপ্টিক্যাল পথে ঘুরবে, যে কোনো একটা ফোকাসে থাকতে পারে।
সেকেন্ড ল কি বলছে, ভেরি 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 ইম্পর্টেন্ট সেকেন্ড ল, মানে ভেরি ইম্পর্টেন্ট, এবং এর প্রুফও আসছি আমরা, যে সান যখন চারপাশে যখন এই প্ল্যানেটটা রিভলভ করছে, ধরে নে সান এখানে আছে, তার চারপাশে প্ল্যানেটটা এরকম ইলিপ্টিক্যাল পথে যখন রোটেট করছে, তখন ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া যাচ্ছে। ইকুয়াল টাইমে মানে ধর এখানে প্ল্যানেটটা আছে, কিছু সময় পর প্ল্যানেটটা এখানে গেল, তাহলে এখন কিন্তু প্ল্যানেটের থেকে সানের দূরত্ব কি আছে, অনেক বেশি আছে। তাহলে এই সময় যতটা ডিস্টেন্স না, কিন্তু এরিয়া, এরিয়া মানে দেখ এতটা, এই যে এতটা, তাহলে কতটা এরিয়া গেল, এতটা এরিয়া গেল। কিন্তু যখন প্ল্যানেটটা কাছাকাছি কোথাও আছে, কাছাকাছি মানে ধর এই যে এইখানে আছে, আবার সেই একই টাইমে ধর এখানে পৌঁছেছে, তখন যে এরিয়াটা যাচ্ছে এই এরিয়াটাকে ধর A2 ধরলাম, আর আগের এরিয়াটাকে A1 ধরলাম, তাহলে ওরা বলছে A1 আর A2 টা সমান হবে। একই টাইমে একই পরিমাণ এরিয়া যাবে, মানে তখন সেটা প্ল্যানেট থেকে দূরে থাকুক প্ল্যানেট থেকে কাছে থাকুক সেটা ব্যাপার না। মানে দেখ এই যেটা যেতেও যে সময় নিচ্ছে ডেল্টা টি টাইম, এটা যেতেও কিন্তু সেই ডেল্টা টি টাইমই নিচ্ছে। আমি কিন্তু একবারও বলছি না, দেখ দেখে মনে হতে পারে এটা যেতে কম সময় লাগছে কম দূরত্ব, এটা যেতে বেশি সময় লাগছে বেশি দূরত্ব, তো দেখে মনে হতে পারে। তার কারণ হচ্ছে দেখ এই জায়গাটা একটু ছোট লাগছে, দেখ ভালো করে, এই জায়গাটা ছোট ঠিকই, কিন্তু এই লেন্থটা তো আবার বড়, আবার এই দিকে দেখ এই লেন্থটা ছোট কিন্তু আবার এই লেন্থটা বড়, তাহলে এরিয়া মানে লেন্থ ইনটু লেন্থ, তো দুটো লেন্থের গুণফলটা কি হয়ে যাচ্ছে বল, কনস্ট্যান্ট বা সেম হয়ে যাচ্ছে। আর থার্ড ল ইম্পর্টেন্ট, এরও প্রুফ আমরা আসবো। থার্ড লটা কি বলছে, যে টাইম পিরিয়ডের স্কোয়ার প্ল্যানেটগুলোর সানের চারপাশে সেটা তার ডিস্টেন্সের কিউবের সাথে প্রপোর্শনাল, মানে টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব। তাহলে যে প্ল্যানেট সান থেকে যত বেশি দূরে আছে সেই প্ল্যানেটের সানের চারপাশে একবার প্রদক্ষিণ করে আসতে, রিভলিউশন করতে বেশি সময় লাগে। বেসিক গল্প। তো ফার্স্টে আমরা আসছি সেকেন্ড ল এর দেখ প্রুফটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ড লটা আমি আবার বোঝাচ্ছি, দেখ ধরে নিলাম এটা হলো কোনো একটা প্ল্যানেট যে কিনা সানের রেসপেক্টে ঘুরছে, ভালো কথা, আগে স্টেটমেন্টটা বোঝাচ্ছি তারপর প্রুফে আসছি। তাহলে এইখানে সান আছে, ধরে নে এইখানে প্ল্যানেটটা ইনিশিয়ালি ছিল P1, কিছু সময় পর এখানে গেছে P2, তাহলে P1 থেকে P2 যতটা এরিয়া যাচ্ছে, এই যে যতটা এরিয়া এখান থেকে এখানে যেতে যদি ততটাই সময় নেয় আবার P1 থেকে P2, তাহলে এই এরিয়াটা আর এই এরিয়াটা কি হবে না সমান হবে, এই এরিয়াটা আর এই এরিয়াটা কি হবে সমান হবে, বোঝা গেল? এইটা বলছে এটা যেতে যে সময় নেয় এটা যেতেও যদি সেই সময় নিত তাহলে এরিয়াগুলো সমান। কিন্তু যেহেতু আমাদের ইলিপসের ধারণা কম আছে সেই জন্য আমাদের পক্ষে ইলিপ্টিক্যাল জিনিস থেকে এটা প্রমাণ করা খুব মুশকিল। একটা কোশ্চেন খুব দেয়, কেপলার সেকেন্ড লতে কোন কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকে? কেপলার সেকেন্ড লতে মনে রাখবি অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, এই এমসিকিউটা খুব দেয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে বা কৌণিক ভরবেগটা কনস্ট্যান্ট থাকবে। এবার এটার প্রুফ দেখ, প্রুফটা কিন্তু আমাদের সার্কুলার অরবিটের জন্যই করতে হবে। তাহলে কেন্দ্রে আমি এখানটা সান ধরলাম, তার চারপাশে একটা প্ল্যানেট ঘুরছে এইভাবে আমরা ধরে নিলাম। তাহলে এইখানে ধরে নে একটা প্ল্যানেট আছে, ধর t=0 সময় প্ল্যানেটটা এখানে আছে, কিছু সময় পর প্ল্যানেটটা এখানে গেছে, কিছু সময় পর প্ল্যানেটটা এখানে গেছে, তো খুব কম সময়ই ধরলি সেটা, এই যে এই t=t তে এখানে গেছে। তাহলে ভালো করে লক্ষ্য কর যে কতটা এরিয়া গেছে, আমরা কি করে পাবো, এই রেডিয়াসটাকে আমরা স্মল আর ধরলাম, তাহলে এই বাহুটাকে আমরা কি করে পাবো, দেখ ইচ্ছা করে এত কাছাকাছি ধরলাম যাতে এ আর এ প্রাইমটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন হয়। তাহলে টি যদি স্মল হয় এ এ প্রাইম এটা অলমোস্ট একটা কি দেবে বল, স্ট্রেট লাইন দেবে। তাহলে এ এ প্রাইম যদি একটা স্ট্রেট লাইন দেয়, এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাহলে এই সমকোণী ত্রিভুজের এরিয়া কত হবে বল, না হাফ, ভূমিটা কত, এই যে এই কটা কত বল, আর ইন্টু আর ইন্টু হাইট বা উচ্চতা, তাহলে এখান থেকে বল এ এ প্রাইমটা কি পাবো, এ এ প্রাইমটা পাবো এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা অনুযায়ী, ধরে নিলাম এই থিটা কোণকারে আছে, তাহলে এ ইকুয়াল টু আর থিটা, বৃত্তচাপ মানে রেডিয়াস ইন্টু এই অ্যাঙ্গেলটা, তাহলে এখানে এরিয়াটা পেলাম আর থিটা।
তাহলে কতটা এরিয়া ও কভার করলো, আর স্কোয়ার থিটা বাই 2, কত সময় কভার করলো, টি সেকেন্ডে বা ডেল্টা টি সেকেন্ডে ধরে নিতে পারিস তোরা, ঠিক আছে। তাহলে এরিয়াল ভেলোসিটি কত, এরিয়াল ভেলোসিটি মানে কি না এরিয়া পার ইউনিট টাইম, তাহলে আর স্কোয়ার থিটা বাই 2 ইন্টু টি, এই যে 0 সেকেন্ড থেকে টি সেকেন্ড মানে ডেল্টা টি কত সময় লেগেছে বল, টি। তাহলে এটাকে এরিয়াল ভেলোসিটি বলে লিখলাম, হাফ যেরকম আছে রেখে দিলাম, আর স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, থিটা বাই টি কে নিয়ে ভাবছি, থিটা বাই টি কে বল ওমেগা লেখা যায় অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে হাফ আর স্কোয়ার ওমেগা। এবার কি করলাম, ইচ্ছা করে এম দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে উপরে হয়ে গেল এম ওমেগা স্কোয়ার আর নিচে আসলো 2m। ইচ্ছা করে এম কে এম এর মতো রাখলি, ইচ্ছা করে এম কে এম এর মতো রাখলি, কিচ্ছু করলি না, ওমেগা স্কোয়ার আরটাকে ভেঙে নিলি, ওমেগা স্কোয়ার আরটাকে ভেঙে নিলি, তাহলে ওমেগা আর ইনটু আর, কেন ওমেগা আর স্কোয়ার আছে। এবার আমরা জানি সার্কুলার মোশন থেকে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে কত পেলাম দেখ এম ভি আর পেলাম, কত পেলাম এম ভি আর। এই এম ভি আর কেই কি বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই 2m, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট আর এম যেহেতু প্ল্যানেটের মাসও কনস্ট্যান্ট, তাহলে বাইরে থেকে এক্সটার্নাল টর্ক যখন 0 হয় তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কি থাকে কনস্ট্যান্ট থাকে। আর এখানে অ্যাঙ্গুলার কেন এক্সটার্নাল টর্ক 0 ভালো করে দেখ, কেন এখানে এক্সটার্নাল টর্ক 0, এখানে সান আর আর্থের মধ্যে কিন্তু একটা ফোর্স আছে, কিন্তু সেই ফোর্সের টর্ক 0 হচ্ছে, বোঝা গেল, সেই ফোর্সের টর্ক কিন্তু 0 হচ্ছে, এক্সটার্নাল কোনো টর্ক নেই। তাহলে এল কনস্ট্যান্ট, 2m ও কনস্ট্যান্ট, তাহলে ভিও কনস্ট্যান্ট, মানে কি ডেল্টা এ বাই ডেল্টা টি কনস্ট্যান্ট। তাহলে ডেল্টা ই বাই ডেল্টা টি কনস্ট্যান্ট মানে কি একই সময় একই পরিমাণ এরিয়া কভার করছে, একই সময় একই পরিমাণ এরিয়া কভার করছে। যখন দূরে থাকছে তখন দেখে মনে হচ্ছে কম, বারবার বলছি এরিয়াটা সেম, একবারও কিন্তু বলছি না ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু বলিনি, এরিয়া কতটা এরিয়া সুইপ আউট করছে সেইটা সমান, ক্লিয়ার। এরপর চলে আসছি আমরা দেখ থার্ড লয়, থার্ড লয়ের যে প্রুফটা ছিল সেটা অনেকটা স্যাটেলাইটের মতো, এটাও এগেন আমাদেরকে সার্কুলার অরবিট ধরেই করতে হবে, সানের রেসপেক্টে কোনো একটা ডিস্টেন্স দূরে একটা প্ল্যানেট, আর্থ ডিস্টেন্স দূরে একটা প্ল্যানেট রোটেট করছে, তাহলে এদের মধ্যে ফোর্স কত বল না জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল এম দিয়ে সানের মাস, স্মল এম দিয়ে প্ল্যানেটের মাস। তাহলে একটা জিনিস যদি সার্কুলার অরবিটে ঘোরে তাহলে তার জায়গায় কি ফোর্স আছে বল সেন্টিপিটাল ফোর্স, তাহলে এই সেন্টিপিটাল ফোর্সের দায়িত্বটাকে নিল এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার, তাহলে আর কেটে গেল স্মল এম কেটে গেল, তাহলে কত পেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল জিএম বাই আর, তাহলে ভি ইকুয়াল টু কত ক্যাপিটাল জিএম তার রুট বাই আর পুরোটার রুট। এবার টাইম পিরিয়ড মানে কি পুরো একবার ঘুরে আসতে কত সময় লাগবে, তাহলে 2 পাই আর বাই ভি, তাহলে 2 পাই আর বাই ভি এর জায়গায় কি বসাতে পারি রুট জিএম বাই আর, তাহলে এই আরটা উপরে উঠে গেল, তাহলে কত করে থাকলো 2 পাই বাই রুট জিএম, আর এই আর এর পাওয়ারটা উপরে চলে গেলে কত হবে আর টু দি পাওয়ার 3/2, তাহলে দুদিকে যদি স্কোয়ার করি তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব, তাহলে কি পেলাম টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব, টাইম পিরিয়ডের স্কোয়ার প্ল্যানেটের ডিস্টেন্সের কিউবের সাথে সমানুপাতিক, তাহলে যে প্ল্যানেট যত বেশি দূরে আছে সেই প্ল্যানেটের কিন্তু ইয়েটা বেশি হবে, টাইম পিরিয়ডটা বেশি হবে, ক্লিয়ার। ওকে, এবার এখান থেকে দেখ কিছু কিছু প্রুফ আমরা কিন্তু এবার অঙ্ক আর কিছু কিছু ছোট কোশ্চেনে চলে যাবো। প্রথমে হচ্ছে মুনে কেন অ্যাটমসফিয়ার দেখা যায় না, ইনিশিয়াল সময় যখন মুন এসব ক্রিয়েট হয়েছিল তখন গ্যাসের ভেলোসিটি গুলো এত বেশি ছিল যে সেটা ওই মুনের এসকেপ ভেলোসিটি থেকেও বেশি, তাই তখন গ্যাস মলিকিউল গুলো বায়ুমণ্ডল থেকে এসকেপ করে গেছিল, ঠিক আছে। এই জায়গাটা স্টপ করে দেখে নিবি। আর কত ভেলোসিটি কত হয় আমরা ইতিমধ্যে কাইনেটিক থিওরি চ্যাপ্টারে পড়েছি, এটাও দেখ সেকেন্ড ল থেকে প্রমাণ করা যায়। কি বলেছে প্ল্যানেটারি মোশনে দেখাও যে প্ল্যানেটের ভেলোসিটি ম্যাক্সিমা মিনিমা হবে যখন সেটা সান থেকে কাছে বা দূরে আছে, তাহলে কেপলার সেকেন্ড ল থেকে আমরা কি বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কত
এমভিআর কনস্ট্যান্ট, এমভিআর এর জায়গায় এম দিয়ে ভাগ করে দিলে, যেহেতু এমটাও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কনস্ট্যান্টই পাবি। তাহলে এই ভিআর গুণফল কনস্ট্যান্ট, এটা মানে কি পাচ্ছিস, যখন আরটা মিনিমাম, মিনিমাম মানে যখন প্ল্যানেটটা সূর্যের কাছে, তখন ভেলোসিটিটাকে বেশি হতে হচ্ছে ম্যাক্সিমাম, আর যখন আরটা ম্যাক্সিমাম তখন ভেলোসিটিটাকে কম হতে হচ্ছে মিনিমাম, যাতে গুণফলটা কি থাকে বল, কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? যাতে গুণফলটা কি থাকে বল, কনস্ট্যান্ট থাকে, একটা কম হলে আর একটা বেশি হতে হবে, এরকম কনসেপ্ট। ক্লিয়ার? নেক্সট চলে আয়, কি বলেছে দেখ। তাহলে ওই রোটি স্কোয়ার, একটা স্যাটেলাইট পৃথিবীর কাছাকাছি আছে এবং সেটা পৃথিবীর ডেনসিটির সাথে কিভাবে রিলেটেড, রোটি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা দেখাতে বলেছে। তাহলে আগেও দেখিয়েছি, আবার বলে দিচ্ছি। তাহলে আমরা সবাই জানি স্যাটেলাইটের ভেলোসিটি রুট আন্ডার জিএম বাই স্মল আর, ঠিক আছে, রুট আন্ডার জিএম বাই স্মল আর। তাহলে যদি আমি এখানে মাসের জায়গায় ভ্যালু বসাই, কি মাস মানে কি বসাতে পারি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো। তাহলে এখান থেকে দেখলাম স্যাটেলাইট ভেলোসিটি রুট রো এর সাথে প্রপোর্শনাল, বাকি জিনিসগুলো যদি কনস্ট্যান্ট ধরিস। আবার টাইম পিরিয়ড মানে কি না 2 পাই আর বাই ভেলোসিটি, তাহলে টাইম পিরিয়ড ভেলোসিটির সাথে ব্যস্তানুপাতিক, ভেলোসিটি আবার রুট রোর সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে দুদিকে স্কোয়ার করলে কত পেলাম, রোটি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট পেলাম। বোঝা গেল? ওকে, নেক্সট দেখ কি বলেছে, অঙ্ক চলে এসছে দেখ। বলেছে একটা প্ল্যানেট প্লুটো এবং সান, তার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 14 টাইমস দ্যাট অফ আর্থ অ্যান্ড সান। তাহলে টাইম পিরিয়ড জানতে চেয়েছে। তাহলে দেখ টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে t1 বাই t2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু r1 বাই r2 এর হোল কিউব। তাহলে t1 দিয়ে যদি তুই আর্থ বসাস, ঠিক আছে, তাহলে চারপাশে ঘুরতে কত সময় নেয়, 1 বছর নেয়। তাহলে 1 লিখলি, এখানে t2 পেলি। মনে রাখবি t2টা যেটা আসবে সেটা কিন্তু 1 আসবে, মানে মানে ইয়ারে আসবে, সরি 1 আসবে না, ইয়ারে আসবে। তাহলে r2টা কত বলেছে, 40 r1। তাহলে r1 উপর নিচে কেটে গেল, তাহলে 1 বাই t2 স্কোয়ার ইজুকাল টু 1 বাই 40 হোল কিউব। তাহলে t2 স্কোয়ার ইকুয়াল টু আসলো 40 হোল কিউব। তাহলে t2 মানে কত আসলো, 40 টু দি পাওয়ার 3/2, এত বছর। তবে কিউব করে রুট করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখ কি বলেছে, পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব যদি আগের থেকে হাফ হয়ে যায়, তাহলে 1 বছর কত দিনে হবে। তাহলে আবার ওই একই গল্প, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে t1 বাই t2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু r1 বাই r2 এর হোল কিউব। অঙ্কে বলেছে r2টা হচ্ছে r1 এরও হাফ। তাহলে আগে 1 বছর ছিল, মানে 1 বছর মানে 365 দিন, এখন বলেছে 1 বছর কত দিনে হবে। তাহলে 1 বছর মানে t1 কত লিখবি বল, 365 ডেজ। t2 জানিস না, তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 2 এর হোল কিউব। তাহলে যদি করি 365 বাই t2 ইকুয়াল টু আসছে 2 টু দি পাওয়ার 3/2, মানে 8 এর রুট 2। তাহলে কত আসলো, t2 ইকুয়াল টু চলে আসলো দেখ 365 বাই কিউব স্কোয়ার রুট অফ 8, স্কোয়ার রুট অফ 8 মানে কত, 2√2। তাহলে 365 বাই 2√2, এত দিন। ক্লিয়ার? সেম টাইপের অঙ্ক। বোঝা গেল? নেক্সট অঙ্কটা দেখ সেম, মুনের মাস আর্থের 1/80 আর রেডিয়াসটা 1/4। তাহলে স্মল জি এর রেশিও জানতে চেয়েছে। তাহলে স্মল জি মানে কত, জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে আর্থ বাই মুন, এটা করলে কি পাবো, আর্থের মাস বাই মুনের মাস ইন্টু মুনের রেডিয়াস বাই আর্থের রেডিয়াসের স্কোয়ার। মুনের মাস আর্থের 1/80 টাইমস, তাহলে 1/80 ইন্টু আর্থের মাস
মুনের রেডিয়াস আর্থের রেডিয়াসের 1/4 টাইমস হলো। আরি আরি এমি এমি কেটে দিলি, তাহলে আর্থের জি বাই মুনের জি কত করে থাকলো? 80টা উপরে চলে যাবে, 16টা নিচে চলে আসবে, তাহলে 80/16 মানে 5:1 উইল বি দ্য আনসার। বোঝা গেল? 5:1 উইল বি দ্য আনসার। নেক্সট দেখ কি বলেছে, দেখাতে বলেছে একটা বডির ওয়েট এত পরিমাণ কমে যাবে যদি বডিটাকে কি করা হয়, পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তাহলে আগে বল যখন পৃথিবীর সারফেসে ছিল তখন ওর ওজন কত ছিল? তখন জি এর ভ্যালুটা জি ভাবতে পারি, জি। তাহলে এই পয়েন্টে ওজন কত ছিল বল? শুধু এম জি। যখন এইচ উচ্চতা ওপরে নিয়ে গেছি তখন তো জি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, কত হয়ে গেছে বল? জি প্রাইম। তখন জি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, জি প্রাইম কিভাবে চেঞ্জ হয়েছে বল? জি ইন্টু 1 - 2h/r, এই ছোট ফর্মুলা ধরলাম। তাহলে এখন ওয়েট কত হয়েছে? বডির মাস কখনো চেঞ্জ হয় না, জিটাই চেঞ্জ হয়। তাহলে এম জি 1 - 2h/r, তাহলে পরিবর্তন কতটা? কি করব, একটা থেকে একটা বাদ দেবো, তাহলে W1 থেকে W2 বাদ দিলাম, তাহলে দেখ কত, এই এম এটা গুণ করবি, এটা গুণ করলে কত করে থাকবে? mg - 2 mgh/r, তাহলে এটা থেকে আর বাদ দিলে mg পড়ে থাকলো, তাহলে কত হলো? 2 mgh/r। তাহলে এতটা ওয়েটের পরিবর্তন হবে। ক্লিয়ার? ওকে, তুই বলবি যে বুঝলে কি করে শর্টকাটটা ইউজ করবো। দেখ, যদি তুই বড় হাইটের সাথে যে বড় ফর্মুলাটা ইউজ করতিস তাতে দেখ স্কোয়ার আসতো, এবার যেটা তোকে প্রুফ করতে দিচ্ছে সেখানে স্কোয়ার ওয়ালা কোনো টার্মই নেই। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ কি বলেছে। বলেছে কত ডেপথে গেলে জি এর ভ্যালু 1% কমে যাবে। তাহলে ডেপথের সাথে কিভাবে কমে? 1 - d/r, 1% কমে যাবে, কমে গিয়ে হলো কত? এটা কমে যাবে মানে মাইনাস, তাহলে জি কেটে যাবে, 1 কেটে যাবে, তাহলে ডি কত পেবি বল? r/100। পৃথিবীর যদি 6400 কিলোমিটার ধরিস তাহলে কত চলে আসবে? 64 কিলোমিটার আনসার আসবে। ওকে, নেক্সট দেখ কি বলেছে, খুব কোশ্চেনটা ইম্পর্টেন্স তার দিয়ে রাখবি, এর পর পর দুটো অঙ্ক কি বলতে একটু দেখে যেতে হবে, মানে এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, মানে নয় তুই পারবি নয় পারবি না এরকম, এটা সো কল ফর্মুলা বেস না, একটু নিউমেরিক্যালের অঙ্কের গল্প আছে। দেখ বলেছে যদি এইচ সাইড ওপরে যা জি হয় এইচ সাইড নিচেও তা হয়, তাহলে এইচ এর ভ্যালু কত? এইচ সাইড ওপরে জি এর ভ্যালু এটা হয়, এই যে এখন বড়টা ধরবো, এটা একটা প্রুফ দেয়। আর এইচ ডেপথ নিচে কত হয় বল? 1 - h/r। এখান থেকে অনেক সময় ঘুরিয়ে একটা প্রুফ দেয় যে এটা হলে প্রমাণ করো এইচ এর ভ্যালু, আচ্ছা আগে করে নি তারপর বলছি, ওই একটা রুট দিয়ে আসে, বুঝতে পারলি তো? তাহলে জি জি এটা এখানে কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো ভালো করে লক্ষ্য কর, পড়ে থাকলো 1 = 1 - h/r ইন্টু 1 + h/r এর হোল স্কোয়ার। পুরোটাকে ভেঙে নিলি, 1 - h/r এটা যেরকম আছে আছে, এটাকে পুরোটাকে ভেঙে নে, তাহলে কত আসলো? 1 + 2h/r প্লাস h²/r²। পুরোটাকে গুণ করে নে, গুণ করলে কি আসবে দেখ, গুণ করলে কি আসবে দেখ, 1 + 2h/r প্লাস h²/r² মাইনাস h/r, এই যে h/r এর সাথে এবার 1 গুণ করছি, h/r এর সাথে এটা গুণ করলে মাইনাস 2h²/r² মাইনাস h³/r³। এবার ভাব বোথ সাইড থেকে কি কেটে যাচ্ছে, বোথ সাইড থেকে 1 কেটে যাচ্ছে, 2h/r থেকে h/r বাদ দিলে h/r পড়ে থাকছে, h²/r² এর থেকে মাইনাস 2h²/r² পড়ে থাকলে মানে মাইনাস h²/r² পড়ে থাকছে, তাহলে 1 1 কেটে 0। ভালো করে দেখ, 2h/r থেকে h/r বিয়োগ আছে, তাহলে কত পড়ে থাকে? h/r, h²r², এখানে মাইনাস 2h²r², তাহলে কত পড়ে থাকবে? মাইনাস h²r²।
আর কিউব টার্মটা আছেই, তাহলে কত মাইনাস এইচ কিউব বাই আর কিউব। এইচ বাই আর কমন নিয়ে কেটে নেওয়া যায়, দেখ তাহলে এখান থেকে এটা জিরো হতে পারে না, তাহলে এই বীজটা জিরো হবে। আর স্কোয়ার দিয়ে গুণ করে দে পুরোটাকে, মাইনাস দিয়ে গুণ করে দে, তাহলে দেখ এইচ এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এসছে। এইচ এর যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তুই সিধরাচার্য অ্যাপ্লাই করিস, সিধরাচার্য অ্যাপ্লাই করলে কি হবে বল, এইচ ইকুয়াল টু কি ছিল মাইনাস বি, তাহলে মাইনাস এইচ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 সি বাই 2a, তাহলে পড়ে থাকলো কত, এইচ এর ভ্যালু মাইনাস হতে পারে না, সরি এইচ এর ভ্যালু মাইনাস হতে পারে না, এটা আর স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে দেখ এইচ এর ভ্যালু যদি মাইনাস না হতে পারে, তাহলে শুধুমাত্র প্লাস রুটটা নিচ্ছিস তুই, তাহলে কত আসলো মাইনাস আর প্লাস √5r/2, তাহলে এইচ এর ভ্যালু কত দাঁড়ালো √5 - 1/2 ইন্টু আর। তাহলে এটা তোকে এমনিও প্রমাণ করতে দিতে পারে, যে প্রমাণ করো √5 - 1/2 ইন্টু আর এ জি এর ভ্যালু সমান হবে। বোঝা গেল? তো একটু দেখে যাবি, খুব আসে কিন্তু ঘুরিয়ে এই কোশ্চেনটা, ঠিক আছে। ওকে, এর পরেরটায় চলে যায়, এটাও এই যে বললাম এই দুটো অঙ্কই আলাদা স্টাইলের অঙ্ক। তোকে বলেছে এইচ উচ্চতায় যদি জি1 আর এইচ ডেপথে যদি জি2 হয়, তাহলে এটা প্রমাণ করো। তাহলে জি1 মানে কত, সারফেসে যা হয় তার সাপেক্ষে এটা, এইচ ডেপথে কত, সারফেসে যদি জি হয়, এইচ ডেপথেই বলেছে তো, এন্ড এট এ ডেপথ এইচ, হ্যাঁ, তাহলে হয় এটা। এরা দুজন সমান না, কিন্তু আগের অঙ্কটা দেখ সমান ছিল, এই অঙ্কটায় বলেছে এদেরকে রেশিওটা কত, তাহলে জি2 বাই জি1 যদি করি, তাহলে দেখ আসছে 1 - h/r, ঠিক আছে। আর এখানে চলে আসছে বল 1/1 + h/r এর হোল স্কয়ার, সেটা উপরে উঠে গেল, তাহলে 1 - h/r আর উপরে উঠে গেলে 1 + h/r হোল টু দি পাওয়ার -2। বাইনোমিয়াল এক্সপানশন যদি ধরিস, তাহলে ওই পাওয়ারটা নিচে নেমে আসবে, 1 - h/r 1 - 2h/r। এবার এই দুটোকে যদি গুণ করি, তাহলে কত আসছে 1 - h/r মাইনাস 1 প্লাস 2h² r², ঠিক আছে। হ্যাঁ, এবার একটু দেখিনি, দাঁড়া, হাইটেরটা জি1 বলেছে, ডেপথেরটা এটা বলেছে, ঠিক আছে। হুম হুম ভুলটা বুঝেছি। ওয়ান মাইনাস h/r এটা এইভাবে মনে হচ্ছে না হবে, বুঝলি তো, এটাকে অন্য উপায়ে আমরা একটু ট্রাই করি, ঠিক আছে। দেখ হাইটে বলেছে জি1, একটু ওই শর্টকাটটা অ্যাপ্লাই করি, না হলে এভাবে, এই জন্য বললাম শর্টকাটে, এই যে এটা
আর ডেপথের তো শর্টকাট নেই, সেখানে একটাই, এটা। হ্যাঁ, এবার হয়ে যাবে। তাহলে এদেরকে রেশিও করলাম, তাহলে কত পড়ে থাকলো? 1 মাইনাস এইচ বাই আর বাই 1 মাইনাস 2h বাই আর। 1 মাইনাস 2h বাই আর কে ওপরে তুলে দিলি, টু দি পাওয়ার -1। এবার বাইনোমিয়াল এক্সপানশন অনুযায়ী পাওয়ারটা নামিয়ে নিলি, তাহলে পাওয়ারটা ভেতরে ইনডিউস হয়ে যাবে। 1 প্লাস 2h বাই আর গুণ কর 1 মাইনাস এইচ বাই আর প্লাস 2h বাই আর মাইনাস 2h স্কোয়ার বাই আর স্কোয়ার। এই এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এটাকে আমরা কি ধরলাম? নেগলিজেবল ধরলাম। কেন? এইচ বাই আর খুব ছোট ধরে নিচ্ছি, এইচ বাই আর খুব স্মল ধরে নিচ্ছি। এইচ বাই আর স্মল না ধরলে কিন্তু এই লাইনটা থেকে এই যে পাওয়ারটা ভেতরে ঢুকে গেল, এটা কিন্তু হতোও না এমনি। তাহলে কত পড়ে থাকলো বল? 1 প্লাস এইচ বাই আর। এটাই প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে? তাই বললাম এই দুটো অঙ্ক একটু স্পেশাল অঙ্ক, আলাদা প্রসেসে হবে, একটু দেখে যেতে। দেখ আগেরটাই কিন্তু হাইটেরটা বড় ফর্মুলাটা ইউজ করে স্কোয়ার এনে করলাম, এটাই কিন্তু আবার করলে হচ্ছিল না, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখ কি বলেছে। বলেছে আর্থের মোশন যদি স্টপ হয়ে যায় হঠাৎ, তাহলে পোলে আর ইকুয়েটরে কি চেঞ্জ হবে ওয়েটে? দেখ পোলে কি হবে? নো চেঞ্জ। কেন পোলে নো চেঞ্জ? কেন পোলে কি বললাম তখন পড়ানোর সময়? জি এর ভ্যালু ওমেগার ওপর বা আর্থের মোশনের ওপর ডিপেন্ডই করে না, ডাজন্ট ডিপেন্ড অন ওমেগা। ইকুয়েটারে অবশ্যই চেঞ্জ হবে। আগে ইকুয়েটারে ভ্যালু কত ছিল? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। যখন আর্থ স্টপ হয়ে গেল ঘোরা, তাহলে ওমেগা 0 হয়ে গেল, তাহলে তখন জি টু কত হয়ে গেল? জি। তাহলে চেঞ্জ কতটা হলো বল? ওমেগা স্কোয়ার আর পরিমাণ চেঞ্জ, এতটা চেঞ্জ হলো। কিন্তু তোকে পার্সেন্টেজ চেঞ্জ বার করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? ওমেগা স্কোয়ার আর বাই আগে ছিল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু 100। এটা করে যত পাবি, ওমেগা কত বসাবি? 2 পাই বাই 24 ইন্টু 60 আর কত বসাবি? 6400 কিলোমিটার, তাকে 10 কিউব নিয়ে গিয়ে বসাতে হবে। আর স্মল জি এর ভ্যালু কত বসাবি? এইখানটায় 10, 9.8 ধরার দরকার নেই, 10 ধরলে সুবিধা হবে করতে। বোঝা গেল? ওকে। তো দেখ একটু কিন্তু ওই বেসিক জায়গা থেকে অঙ্ক আসার চান্সটা বেশি। কি বলেছে দেখ, বডির ভেলোসিটি ডবল হলে এসকেপ ভেলোসিটি কি হবে? এসকেপ ভেলোসিটি সেম থাকবে, কারণ এসকেপ ভেলোসিটি বডির ভেলোসিটির ওপর নির্ভর করে না, শুধুমাত্র প্ল্যানেটটার মাসের ওপর নির্ভর করে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, নেক্সট অঙ্ক দেখ কি বলেছে। একটা বডিকে যদি 60 ডিগ্রি কোণে প্রজেক্ট করা হয়, তাহলে এসকেপ ভেলোসিটি কি চেঞ্জ হবে বল? এটাও সেম, কোনো রকম চেঞ্জ হবে না। কেন? অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপর এসকেপ ভেলোসিটি ডিপেন্ড করে না। আচ্ছা, তারপরে বলেছে দেখ একটা স্যাটেলাইটের স্পিড বার করতে, যে কিনা পৃথিবীর সারফেস থেকে 300 কিলোমিটার উপরে আছে। কোথা থেকে দেখবি? বারবার বলছি, পৃথিবীর সারফেস থেকে। তাহলে স্যাটেলাইটের ভেলোসিটির ফর্মুলা কত ছিল? রুট আন্ডার জিএম বাই স্মল আর। স্মল আর মানে কত? না ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে ভ্যালুগুলো বসিয়ে নিবি। ক্যাপিটাল জি এর ভ্যালু জানিস, এম মানে পৃথিবীর মাস, ক্যাপিটাল আর কত বসাবি? বারবার বললাম 6400 কিলোমিটার, কিলোমিটারকে 10 কিউব দিয়ে গুণ করে এইচ কত বসবে? 300 কিলোমিটার। বোঝা গেল? কেন এখানে কিলোমিটার আছে মানে পুরোটাই ধরতে হবে। এটা এই স্যাটেলাইট কিন্তু পৃথিবীর কাছাকাছি নয়। আর টাইম পিরিয়ড তো খুবই সোজা, একবার যেই স্যাটেলাইটের ভেলোসিটি বেরিয়ে গেল, টাইম পিরিয়ড মানে কত হবে? 2 পাই আর প্লাস এইচ, মানে টোটাল ডিস্টেন্সটা বাই কত বল? এর ভেলোসিটি। এটা করে যেটা পাবি সেটা ওখানে গিয়ে ভাগ করলে টাইম পিরিয়ড দিয়ে দেবে তোকে। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক দেখ কি বলেছে তোকে। একটা স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরছে, যেখানে বা কোনো প্ল্যানেটে যার ডেনসিটি বলা আছে কিন্তু সিজিএস এ খেয়াল করবি, বলছে দ্য রেডিয়াস অফ দ্য অরবিট ইজ স্লাইটলি মোর দ্যান রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। ঠিক আছে, মানে এই স্যাটেলাইটটা ওই প্ল্যানেটের খুব কাছে,
মানে অরবিটের রেডিয়াস প্ল্যানেটটার রেডিয়াসের থেকে সামান্য বড়। সামান্য বড় মানে কি সারফেস থেকে একটু উপরে গেছে, অনেকটা উপরে নেই। তাহলে টাইম পিরিয়ড জানতে চেয়েছে এখানে। তাহলে দেখ, যেহেতু স্যাটেলাইটের ভেলোসিটি কি হয় জিএম বাই স্মল আর বা জিএম বাই আর প্লাস এইচ, কিন্তু এখানে কি প্রায় সেম, তাহলে আর প্লাস এইচ নাম হবে আরই ভাবতে পারি, এইচটা নেগলিজেবল। তাহলে কত দাঁড়ালো 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর, কেটে দিলি কত দাঁড়ালো 4g পাই রো বাই 3 ইন্টু আর স্কোয়ার, এটা দাঁড়ালো ভেলোসিটি। টাইম পিরিয়ড মানে কি, তাহলে ডিস্টেন্স বাই ভেলোসিটি। এখন ডিস্টেন্সটাও কিন্তু ক্যাপিটাল আর ধরবি, কেন যারা বুঝতে পারছিস না, ধরে নে এই প্ল্যানেটের রেডিয়াস হলো আর, আর এইটা হলো এইচ, এবং যে এইচটা কিনা খুব ছোট, তাহলে এখন অরবিটের ডিস্টেন্স আর প্লাস এইচ ধরা আর আর ধরা প্রায় সেমই ব্যাপার। তাহলে এখানে যদি এখন এসকে মানে স্যাটেলাইটের ভেলোসিটির ভ্যালুটা বসাস, ওই জায়গায় যে পেয়েছিস √4g পাই রো বাই 3, দেখ তোরা খেয়াল করে আর স্কোয়ার আছে না ভেতরে, আর স্কোয়ারটাকে যদি বাইরে বার করে আনি, এই যে রুটের বাইরে বার করে আনি, আর স্কোয়ারটা আর হয়ে বেরিয়ে আসবে, এই আর কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো 2 পাই বাই √4g পাই রো বাই 3, এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিবি, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবি, যেহেতু জি এর ভ্যালু রো এর ভ্যালু কত বসাবি এটা, কিন্তু কিসে বসাচ্ছিস বল সিজিএস এ, তাহলে ক্যাপিটাল জি এর ভ্যালু কিন্তু এখানে সিজিএস এ বসাবি, এসআই তে না, কিসে বসাবি বল সিজিএস এ বসাতে হবে, বোঝা গেল, ক্লিয়ার কি ক্লিয়ার না, এসআই তে কিন্তু বসালে হবে না, ঠিক আছে, সেটা বসিয়ে যে ভ্যালুটা পাবি সেইটা অত সেকেন্ড হবে উত্তর। নেক্সট অঙ্ক দেখ কি বলেছে, এটা একটা স্পেশাল অঙ্ক, স্টার দিয়ে মুখস্থ করে যাবি এরকম ব্যাপার, একটা রিডিউস মাসের কনসেপ্ট। বলেছে দুটো বডি একে অপরের থেকে ইনফাইনাইট দূরে আছে, তারা নিজেদের অ্যাট্রাকশনের জন্য এগিয়ে আসছে, তাহলে তাদের ভেলোসিটি অফ অ্যাপ্রোচ এটা হবে প্রমাণ করো। তো আপাতত লিখে রাখ হাফ মিউ ভি স্কোয়ার ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার, যেখানে মিউটাকে রিডিউস মাস বলা হয়, যার ভ্যালু হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2, মানে এটার জন্য তার ভ্যালু হবে ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এই মিউটাকে কি বলা হয় রিডিউসড মাস বলা হয়। রিডিউস মাসের কনসেপ্ট কিন্তু সেন্টার অফ মাস চ্যাপ্টারে পড়ানো হয়েছিল, মানে এরকম ভাবতে পারি রিডিউস মাস মানে কি, সেন্টার অফ মাসের কনসেপ্টে গিয়ে দেখবি যে দুটো মাস না ধরে যদি একটা মাস ধরতাম, দুটো মাস না ধরে যদি একটা মাস ধরতাম তাহলে কত মাস ধরতে হতো, তাহলে এইটা ধরতে হতো। তো আপাতত এটা অঙ্কের জন্য মুখস্থ রাখ, এখন সেই সেন্টার অফ মাসে যাওয়া যাবে না, অত সময় নেই। তাহলে এখানে বসা হাফ এম ইন্টু এম বাই এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে 2 গুণ করে দিলি, এম এম কেটে গেল, তাহলে কত পেলি ভি স্কোয়ার ইকুয়াল টু 2g স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই, সরি আমার ভুল, আর স্কোয়ার হবে না, এটা এখানে আর হবে, এখানে কি হবে আর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি, তাহলে আর আসবে, তাহলে ভিটা কতই হলো √, পুরোটা, ঠিক আছে। যারা এটা বুঝতে পারলি না এরকম ভাব, প্রথমে ইনফাইনাইট দূরে এরা একে অপরের ছিল, তাহলে যখন ইনফাইনাইট দূরে ছিল তখন পোটেনশিয়াল এনার্জি কত ছিল 0, কাইনেটিক এনার্জিও কত ছিল 0, যখন কাছাকাছি এসছে মানে কত ডিস্টেন্সে এসছে, আকর্ষণের জন্য 8 ডিস্টেন্সে এসছে, তখন কাইনেটিক এনার্জি কত হওয়া উচিত, দেখ হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, দুজনের তো ভেলোসিটি আলাদা হওয়া উচিত, কিন্তু এতে তো আমার অঙ্ক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সেই জন্য এই দুটোর পরিবর্তে এই হাফ মিউ ভি স্কোয়ার ধরা হচ্ছে। এখানে এই মিউ এর কনসেপ্টই এটা যে আমার দুটো মাসকে আলাদা আলাদা না ধরে তার জায়গায় একটা ধরবো, তাহলেই দেখ এটা করাটা সুবিধা হবে, আর কিছুই না। আর যখন এই অবস্থায় আছে পোটেনশিয়াল এনার্জি কত হবে বল, তাহলে মাইনাস জিএমএম বাই আর,
তাহলে নিয়ম কি ছিল এনার্জি কনজারভেশন অনুযায়ী? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আগের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলে এই যে মাইনাসটাকে ওদিকে নিয়ে গেলে প্লাসটা আসে। এই কনসেপ্টটার থেকে আমার বেশি সমস্যা। তো কেন আমাকে V1 V2 আলাদা করে বার করতে হতো? এখানে ভিটা কি V1 V2 নিয়ে, মানে অ্যাকচুয়ালি ভিটা হলো রিলেটিভ ভেলোসিটি, দুজনের ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে V1 প্লাস V2 অ্যাজ এ টোটাল এটাকে ধরা হয়েছে। সেন্টার অফ মাসের ভেলোসিটির এখানে এক্সপ্রেশনে দেখবি ওই মিউ বা রিডিউস মাসের কনসেপ্ট করানো ছিল। বোঝা গেল? একটু আলাদা টাইপের অঙ্ক অবশ্যই, ঠিক আছে। নেক্সট দেখ কি বলেছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির সাথে এটা একটু মুখস্থ রাখবি এগুলো, ঠিক আছে। একটা বলেছে স্ফেরিক্যাল শেল, একটাকে বলে স্ফেরিক্যাল শেলের জায়গায় হলোস্ফিয়ারও বলতে পারতো। তো মনে রাখবি হলোস্ফিয়ারে গ্র্যাভিটেশনাল ফিল্ড 0 হয়। এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখ। আচ্ছা আগে গ্রাফটা এঁকে দিচ্ছি, ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ। ভেতরে এই যে এরকম, বাইরে নেই, ভেতরে 0, বাইরে ফিল্ড 1/r² এর সাথে সমান, মানে ব্যস্তানুপাতিক। তাহলে মনে রাখ সলিড স্ফিয়ারের কি হয়, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইনসাইডে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়? 0। তাহলে এই কোশ্চেনটা এইভাবে দেয়, একটা সলিড হলোস্ফিয়ারের ভেতরে গিয়ে যদি কোনো বডিকে রাখিস, সেই বডিটা কি হয়ে যাবে বল? ওয়েটলেস হয়ে যাবে। সেই বডিটা কি হয়ে যাবে? ওয়েটলেস হয়ে যাবে কোনো হলোস্ফিয়ারের ভেতরে রাখলে। আর সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়, ভেতরে আর এর সাথে প্রপোর্শনাল, বাইরেটা একই রকম হয়, বাইরেটা 1/r² হয়, ভেতরটা আর এর সাথে প্রপোর্শনাল। জাস্ট ছবিগুলো একটু জেনে রাখ, আসলে আঁকতে যেতে পারিস, আর কিছুই না, ঠিক আছে। এটা ফিল্ডের সাথে ডিস্টেন্সের গ্রাফ। আর একটা দেয় পোটেনশিয়ালের সাথে ডিস্টেন্সের গ্রাফ, ঠিক আছে। তাহলে পোটেনশিয়ালের সাথে হলোস্ফিয়ারে এটা হয়, ভেতরটা কনস্ট্যান্ট, বাইরেটা 1/r। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় কখন পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয় গ্র্যাভিটেশনাল, লিখতে হবে হলোস্ফিয়ারের ইনসাইডে। আর সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কি রকম হয়, এই রকম। এর ভ্যালুগুলো কিন্তু দেখবি জেই নিটির ক্লাসে করানো আছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখ কি বলেছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট সেটআপ করার ইয়ে কি, যে স্যাটেলাইটের ভেলোসিটি কি হতে হবে, এসকেপ ভেলোসিটির থেকে কম হতে হবে। ক্লিয়ার? একটু কথায় লেখা আছে, লিখবি, ওগুলো সব নোটে পেয়ে যাবি। তারপর দেখ কি বলেছে, একটা বডিকে, খুব ইম্পর্টেন্ট, এগেন এটা একটা অঙ্ক ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা বডিকে ইউ স্পিডে ছোড়া হলো, তাহলে প্রমাণ করো সে এতটা হাইট উঠতে পারবে। তাহলে সে যখন পৃথিবীর সারফেসে আছে তখন সে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে। তাহলে কি কি এনার্জি বল? কাইনেটিক এনার্জি ½ m² পোটেনশিয়াল এনার্জি -gmm/r। এবার মোটামুটি ধরলাম এইচ উচ্চতা উঠতে পারলো, তাহলে মোটামুটি ধরলাম এইচ উচ্চতা উঠতে পারলো, তাহলে টোটাল হাইট কতটা গেল বল? r+h, এতটা উঠলো। উঠলো মানে কি, ওই ভেলোসিটি কমলো, যত উপরে উঠছে ভেলোসিটি কমছে, তো কমতে 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 ভেলোসিটি কত হলো বল? 0। তাহলে কাইনেটিক এনার্জি কত হলো? 0। পোটেনশিয়াল এনার্জি কত হলো? -gmm/r+h। তাহলে নিয়ম অনুযায়ী কি ছিল, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির এই দুটোর যে যোগফল, সেই দুটো আগেও যা হবে পরেও তাই হবে। এখান থেকে তোকে এইচটা বার করতে হবে, মাথায় রাখবি। তাহলে জিএমএম গুলো একদিকে নিয়ে গেলাম, ওদিকে গেলে ওটা প্লাস হলো, 1/r -1/r+h, স্মল এম কেটে গেল, নিচে পেলাম r×r+h, ওপরে শুধু পেলাম h। ক্লিয়ার? নিচে পেলাম r×r+h, ওপরে পেলাম শুধু h। গুণ করে দে পুরোটা, করলে কিরকম পাচ্ছি দেখ, u² × r² + rh
এই যে এটা এর সাথে ক্রস গুণ করলাম, আর এইদিকে কত পড়ে থাকলো 2GH। এইচ গুলোকে একদিকে নিয়ে নিলাম, বাকি টার্ম গুলোকে একদিকে নিলাম, এইচ গুলোকে একদিকে নিয়ে নিলাম, বাকি টার্ম গুলোকে আর একদিকে নিলাম। ঠিক আছে, আমাকে তো প্রুফ দ্যাট দ্য হাইট ইট ক্যান অ্যাচিভ এইচ জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা, এইখানে দেখ তোরা প্রুফটা যেটা আছে সেই প্রুফটাকে যদি আমরা দেখতে চাই, এখানে একটু কনভার্ট করে দে তাহলেই হয়ে যাবে। প্রুফে দেখ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম নেই, তার জায়গায় স্মল জি আছে। তাহলে ইচ্ছা করে প্রুফটায় কি করছি, একটা আর ছিল, ইচ্ছা করে আর একটা আর নিলাম, একটা আর ছিলই, ইচ্ছা করে আর একটা আর নিলাম, মানে ওপর নিচে একটা আর দিয়ে গুণ করলাম, এই দেখ হয়ে গেছে। তাহলে এই জিএম বাই আর স্কোয়ার মানে ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার মানে কি লেখা যায়, স্মল জি। ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার মানে লেখা যায় স্মল জি। তাহলে কত পেলাম, ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু, এই যে ইউ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু স্মল জি ইনটু, এই যে এইটাকে স্মল জি লিখতে পারিস, ওপরে পড়ে থাকলো আর এইচ বাই নিচে আর প্লাস এইচ। এবার ক্রস মাল্টিপ্লাই করে দে, ইউ স্কোয়ার আর প্লাস ইউ স্কোয়ার এইচ ইকুয়াল টু 2G আর এইচ। এইচ গুলোকে একদিকে নিয়ে নিলাম, তাহলে 2G আর মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার আর। তাহলে এইচ এর ভ্যালু কত আসলো, ইউ স্কোয়ার আর বাই 2G আর মাইনাস ইউ স্কোয়ার। এইটাই কিন্তু ঘুরিয়ে আসে, বোঝা গেল? এইগুলো কিন্তু একটু ঘুরিয়ে আসা অঙ্ক, মাথায় রাখবি, খেয়াল রাখবি এগুলো। ক্লিয়ার? দেখ কি বলেছে, কত হাইটে জি এর ভ্যালু পৃথিবীতে যা হয় তার তুলনায় হাফ। তাহলে জি কেটে যাবে, 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 পাবি। ঠিক আছে, তাহলে 1 প্লাস এইচ বাই আর ইকুয়াল টু √2 মানে কত 1.414। তাহলে এইচ বাই 4 ইকুয়াল টু 0.4 পেলি, তাহলে এইচ কত 0.4 আর। এত হাইটে গেলে আমার এই গল্পটা হবে। ক্লিয়ার? আমাদের লাস্ট অঙ্ক দেখ কি বলেছে, একটা বডি যদি নিচের দিকে পড়ে ফ্রি ফলে তার ডিস্টেন্সের সাথে টাইম রাখতে, তাহলে কত হয় হাফ জিটি স্কোয়ার। তাহলে এসটি গ্রাফ কিরকম হবে বল, না এরকম হাইপারবোলিক, ওকে এরকম প্যারাবোলিক, সরি হাইপারবোলিক না প্যারাবোলিক আসবে। ওকে, তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে প্রুফ, আবার বলছি কেপলার ল, তার সেকেন্ড ল থার্ড ল এর প্রুফ, স্টেটমেন্টের সাথে থার্ড ল সেকেন্ড ল পড়বি, স্যাটেলাইটের ভেলোসিটি পড়বি, স্যাটেলাইটের এনার্জি পড়বি, তার গ্রাফটা পড়বি, আর এসকেপ ভেলোসিটি পড়বি, আর জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে যতগুলো কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেন পড়তে হবে, বোঝা গেল? অল কোশ্চেন, ব্যাস এই কটা কিন্তু মেন প্রুফের মাথায় রাখবি। ওকে, এই এখান থেকে কিন্তু এইগুলোই ভালো করে থিওরির জন্য কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো করে কিন্তু এই যে চ্যাপ্টারটা রেডি কর।